আগের পর্বের শেষে আমরা দেখেছিলাম ক্রমাগত জট পাকাতে থাকা রহস্যের মাঝে প্রফেসর মুখার্জি মনুজেন্দ্রকে বলেছিলেন গাড়িটা চাংওয়ার দিকে নিতে, কারণ বাকার্ডি দিয়ে ড্রাই চিলি চিকেন না খেলে তার মাথা খুলছিল না। চাংওয়ার নিয়ন আলো আর বাকার্ডির গ্লাসে কি লুকিয়ে আছে নরেন মিত্তিরের পারফিউম রহস্যের আসল সূত্র? শুনতে থাকুন কেয়ার অফ কাহিনীর আজকের নিবেদন, প্রফেসর মুখার্জি সিরিজের এক রুদ্ধশ্বাস তদন্তের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। বলেন্দ্রনাথ উঠেছিলেন পার্ক স্ট্রিটের পার্ক হোটেলে। মোটা ফর্সা মানুষ, চোখের নিচে চামড়ার প্যাড, বয়স 51। নিজের দেহের ভারে নড়তে চড়তে একটু সময় নেন। এই ভর দুপুরেই ভদ্রলোক ব্ল্যাক লেবেলের একটা বোতল খুলে বসেছেন। চলে নাকি? প্রফেসর মুখার্জি মিত্তির মশাইয়ের প্রস্তাবে ঘাড় নেড়ে হ্যাঁ বলতে যাচ্ছিলেন, তার আগেই মনুজেন্দ্র গম্ভীর মুখে কথা বলল। মিস্টার মিত্র, উই আর অন ডিউটি। মনুজেন্দ্রর কথা শুনে নিজেকে সামলে নিলেন প্রফেসর মুখার্জি। আপনার কাছে কয়েকটা কথা জানার ছিল মিস্টার মিত্র, আপনার আপত্তি নেই তো? না না, সার্টেনলি নট, প্লিজ গো অন। মানে আপনার দাদার খুন হওয়ার বিষয়টা নিয়েই কিছু জিজ্ঞাসা ছিল। প্রশ্ন করতেই পারেন, কিন্তু আগেই জানিয়ে রাখি দাদার সঙ্গে বহুদিন আমার কথাবার্তা ছিল না, তাই আমার মনে হয় না এই বিষয়ে আমি খুব বেশি হেল্প করতে পারবো। কথাবার্তা না হওয়ার কারণ জানতে পারি? সম্পত্তি? আবার কি? দাদা চেয়েছিল সম্পত্তির হাফ, এদিকে স্বার্থপরের মতো বিদেশে চলে গেল। মা বাবার মিনিমাম খোঁজটুকুও রাখত না। বাপ মায়ের প্রতি যাবতীয় কর্তব্য আমিই করেছি। বাবা কেন ওকে সম্পত্তি দেবে বলুন তো? সেই থেকে মনোমালিন্য, কথাবার্তা বন্ধ, যা হয় আর কি। সে তো আপনিও বিদেশে গিয়ে সেটেল করেছেন। হ্যাঁ করেছি, কিন্তু সন্তানের যাবতীয় কর্তব্য পালন করার পর বাবা মা বেঁচে থাকা অবধি আমি দেশেই ছিলাম। কিন্তু তারপর বিদেশ গেলেন কেন? দেশে আর মন টেকল না, বুঝলেন। আমাদের তো আর আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই, তাই বাবা মারা যাওয়ার পর যা পেয়েছিলাম সব বিক্রি করে পাড়ি জমালাম ইউকেতে। এত দেশ থাকতে ইউকেতেই কেন? ফোলা ফোলা চোখ নিয়ে প্রফেসর মুখার্জির দিকে তাকালেন বলেন্দ্রনাথ মিত্র। আমাদের পারিবারিক ব্যবসা কি জানেন তো? সাপের বিষ বিদেশে এক্সপোর্ট করা। আমাদের এজেন্ট বসতেন ইউকেতে। ভাবলাম মাঝখানে এজেন্টকে আর কমিশন দিই কেন, আমি একটা এজেন্সি খুলে বসি না হয়। তাই ইউকেতে পাড়ি জমালাম বছর 20 আগে। তারপর? হাতে ধরা গ্লাসের তলানিটুকু এক চুমুকে মেরে দিলেন বলেন্দ্রনাথ। দাঁড়ানো না, জানেন, সব ঢেলে টাকা লাগালাম, কিন্তু বেশি দিন টানতে পারলাম না। শেষে আমাদের প্রাক্তন এজেন্ট যিনি ছিলেন মিস্টার জোসেফ, তাঁকেই সব বেচে বুঝে দিলাম। তারপর আবার তাঁরই মেয়ে মার্টিনার সঙ্গে আমার বিয়ে হলো। প্রফেসর মুখার্জি খুব পুজদারের মতো মাথা নাড়লেন, যেন এরকম হয়েই থাকে। তা এখন ব্যবসা সামলায় কে? মার্টিনাই সামলায়। আমি সাপ্লাই সাইডটা দেখি, মানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের সাপের বিষ জোগাড় করতে হয় তো। বেশ বেশ বেশ। তা রাজকুমারের ফোন পেয়েই চলে এলেন? কি আর করা, হাজার হোক মায়ের পেটের ভাই। কর্তব্য কর্ম বলে তো একটা বস্তু আছে। ইংরেজিতে বলে ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, জানেন তো? সে তো বটেই, সে তো বটেই। বাই দ্য ওয়ে, আপনার দাদার সম্পত্তি কে পাবে জানেন কিছু? উইল না করলে তো আমারই পাবার কথা, যদ্দূর জানি। এদিকে কিন্তু আপনার সিস্টার ইন ল এসে হাজির। তিনি কিন্তু বলছেন যে আপনার দাদার দাহ কার্য তিনিই করবেন, আর সম্পত্তিও তিনিই নেবেন। উফ, আপনি মায়েরই হেভি মজার মানুষ। মহিলা কথাটা বললেন আর আপনি বিশ্বাস করে নিলেন। ডিভোর্সি স্ত্রীর যে মৃত স্বামীর সম্পত্তির ওপর কোনো রকম হক বর্তায় না, এটা ওনাকে শুনিয়ে দিয়ে আসতে পারলেন না।
আর কোন মুখে দাদার সম্পত্তি চাইতে আসে ওই মহিলা? ওর কীর্তিকলাপ জানেন আপনি? প্রফেসর মুখার্জিকে আর আটকানো গেল না। সামনে একটা খালি গ্লাস পড়েছিল, চট করে তাতে একটা ব্ল্যাক লেবেলের লার্জ পেগ ঢেলে তাতে দুটুকরো বরফ ফেলে চেয়ারটার সামনে টেনে আনলেন তিনি। কি কেস মিস্টার মিত্তির, খুলে বলুন তো একটু। চেয়ার্স। আরে ও ফুল জালি মাল, বুঝলেন? বিদেশে নকলি ওষুধের চোরা কারবার খুলে বসেছিল, দাদাকেও ফাঁসিয়েছিল তার মধ্যে। সেই নিয়ে কেলেঙ্কারের এক শেষ, তারপর দাদার চাকরি চলে যায়, ওই নিয়েই তো ডিভোর্স, বুঝলেন না? যেমন দেবা তেমনি দেবী। বলেন কি মশাই, ইনি তো তাহলে ডেঞ্জারাস মহিলা। তবে দাদার ওইসব ল্যাবরেটরির ইকুইপমেন্টগুলোর ওপর ওর নজর কেন বুঝি না ভেবেছেন? ওর হাতে ওগুলো তুলে দেওয়া মানে ও ফের একই কাজ করবে। সে তো আমি হতে দিতে পারি না প্রফেসর মুখার্জি। আফটার অল সমাজের প্রতি আমার একটা কর্তব্য আছে। মাথা নাড়লেন প্রফেসর মুখার্জি। তারপর আরও দু চারটে কথা বলে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়ে দুজনে বেরিয়ে এলেন। তখন দুপুর। প্রফেসর মুখার্জি পার্ক হোটেল থেকে বেরিয়েই ডান দিকে ঘুরে সোজা ট্রিঙ্কাজে ঢুকে গেলেন। মনুজেন্দ্র আটকাতে পারল না। কি বুঝলেন স্যার? বোকা বজ্জাত বলে একটা শব্দ আছে জানো তো? ইনি হচ্ছেন সেই জাতের লোক। বাপের সম্পত্তি দখলটা কেমন মোলায়েম করে পেশ করলেন দেখেছ? তার উপর 1 নম্বরের মিথ্যেবাদী। আরে যদি অলিভিয়া মিত্রই জাল ওষুধের কারবার করে ফাঁসবেন, তাহলে চাকরি তো তার যাওয়ার কথা। নরেন মিত্তির চাকরি খোয়াবেন কেন? আমার দৃঢ় ধারণা মনু, কোনো একটা চাল ছেলে ইনি ওই মার্টিনা ম্যাডামকেও ফাঁসিয়েছেন। লোকটার চোখে মুখে একটা লম্পট জোচ্চোর ভাব আছে, দেখেছো? আরে সোজা কথা বলুন না স্যার। ইনি অলিভিয়া মিত্রর ভান্ডা 4 করে দিয়েছিলেন বলে আপনি লোকটার উপর রেগে আছেন। হ্যাঁ, আমি মানছি যে আপনার এই লজিকটা ঠিক, তবে একটা জিনিস খেয়াল করেছেন স্যার, দেওর বৌদির মধ্যে বাক্যালাপ না থাকলে কি হবে? একে অন্যের হাঁড়ির খবর রাখেন কিন্তু। সে আর বলতে। আরে যতই বিদেশে যাক, শিকড় তো এই কলকাতায়। ও ভেসটা যাবে কোথায়? তবে দুজনেই কিন্তু কয়েকটা ভাইটাল ইনফরমেশন দিয়েছে। হ্যাঁ, তবে তাতে কিছু লাভ হলো কি স্যার? কেস তো ক্রমে জটিল থেকে জটিলতর হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এক কাজ করো তো, আমাদের সামনে কি কি হার্ডলস আছে একবার লিখে ফেলো তো। এতে লেখার কি আছে? আমি বলে যাচ্ছি, দেখুন কিছু মিস করে কিনা। প্রথমত, আমরা জানি না কারা নরেন মিত্তিরের বানানো পারফিউমের বোতল চুরি করে বেড়াচ্ছে এবং কেন, কিভাবে। এই 2 খুনের মোটিভ কি? খুনের মোডাস অপারেন্ডি বা কি? কারা বিপিনকে তুলে নিয়ে গিয়েছিল তার কোনো সন্ধান নেই। কারা বিপিনের বডি পোড়াতে গিয়েছিল তাদের কোনো খোঁজ নেই। আবার এদিকে দেওর বৌদির মধ্যে বাংলা সিরিয়াল স্টাইলে কাদা ছোঁড়াছুড়ি চলছে। এছাড়া বাকি যারা আছে তাদের সববার অ্যালিবাই পাকা। কিন্তু স্যার, এখন কোথা থেকে শুরু করি বলুন তো? শুধু কি তাই? বলো তো, কেন নরেন মিত্তির বিপিন হালদারকেই বেছে নিয়েছিলেন নিজের পারফিউম বিক্রি করার জন্য? বিপিন এত বড় লোক হচ্ছিল কি করে? ভিকটিম দুজনের ভিসেরা আর ফরেন্সিক রিপোর্টে এত নিকোটিন কেন? নরেন্দ্রনাথ মিত্র আর অলিভিয়া মিত্র ডিভোর্সের আসল কারণ কি? নরেন মিত্তিরের সঙ্গে কে দেখা করতে এসেছিল আগের দিন? নরেন মিত্তিরের ওয়ার্কশপে কাস্টমাইজড পারফিউম ছাড়া আর কোন কোন পারফিউম তৈরি হতো সে নিয়ে বলতে রাজকুমার আর সুলতানার এত দ্বিধা কেন? যেদিন নরেন মিত্তির মারা যান সেদিন তার দরজার সিসিটিভি বন্ধ ছিল কেন? মারা যাওয়ার দিন বিপিন হালদারকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়েছিলেন কেন নরেন মিত্তির? কি আলোচনা হয়েছিল দুজনের মধ্যে? আগের দুটো মিটিং যেমন অনায়াসে হয়ে গিয়েছিল, শেষেরটা কিন্তু সেরকম হলো না। তৃতীয় অতিথির নাম জয়ন্ত সরকার। তিনি তাজ বেঙ্গল রুমের দরজা সামান্য ফাঁক করলেন। আপনারা আমাকে বিরক্ত করতে এসেছেন কেন? মনুজেন্দ্র এক ঝটকায় দরজা খুলে দিল। সিআইডি, প্লিজ কোঅপারেট উইথ আস।
প্রফেসর মুখার্জি ধীরে সুস্থে ভেতরে ঢুকে একটা চেয়ার টেনে বেশ আয়েশ করে বসলেন। আশেপাশে কেউ নেই তো? কেন? থাকলেই বা কি অসুবিধা আছে? একটু পরে যদি পুলিশ এসে আপনার কোমরে দড়ি পরিয়ে কান ধরে জিপে তোলে, সেটা যাতে কেউ দেখতে না পায়, তাই বলছিলাম আর কি। আপনি যাকে বলে আমাদের সম্মাননীয় অতিথি। হাউ ডেয়ার ইউ! মুখে আঙুল দিয়ে শ শ শব্দ করলেন প্রফেসর মুখার্জি। আমি এলিতেলি লোক নই মিস্টার সরকার, তাই এসব মেজাজ টেজাজ নিজের কাছেই রাখুন। ইন্ডাস্ট্রিয়ালিস্ট পবন খেমকার উইল জালিয়াতির কেসটা মনে আছে আশা করি? গত বছর কাগজে টিভিতে 6 লাভ হয়ে গেছিল এই কেসটা নিয়ে। হ্যাঁ, সেটা আমিই সলভ করি। আর সেই সময় আমার এই খানদানি চাঁদ বদন টিভিতে বার কয়েক দেখিয়েও ছিল, জানি না আপনার মনে আছে কিনা। আর সেই থেকে কলকাতা পুলিশ বলুন বা সিআইডি আমাকে একটু সমঝে চলে, বুঝলেন? আর তার উপর সিআইডির এডিজি আবার আমার ভাগ্নে। অতএব ঠিকঠাক কোঅপারেট করুন, আখেরে আপনার মঙ্গলই হবে। জয়ন্ত সরকারের মুখে পর্যায়ক্রমে ক্রোধ, বিস্ময়, ভয় আর অসহায়তা খেলে গেল। আমি কে তা আপনি জানেন? ভারতের সবচেয়ে বড় প্রাইভেট ইনভেস্টিগেটিং সংস্থা ডেল্টা এজেন্সির অপারেশন হেড এক্স সিবিআই। আমাকে ভয় দেখানো অত সহজ কাজ নয় মশাই। আহা হা 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 হা! আরে ভয় পাওয়ার কথা উঠছে কোত্থেকে? দু একটা প্রশ্ন করব, তার উত্তর দেবেন, ব্যাস। এতে ভয় ডরের কথা উঠছে কোথা থেকে বলুন তো? এবার বলুন, যেদিন নরেন মিত্তির মারা যান, তার আগের দিন নরেন মিত্তিরের বাড়ি কি করতে গেছিলেন? মনুজেন্দ্র চমকেছে বিলক্ষণ, কিন্তু তার আচার আচরণে সেসব প্রকাশ পেল না। অথচ যার চমকানোর কথা, তাকে দেখে কিন্তু মনে হলো এতক্ষণে ধাতস্থ হয়েছে তিনি। নিজের ওয়ালেট থেকে একটা কার্ড বের করে এগিয়ে দিলেন প্রফেসর মুখার্জির দিকে। কয়েক মাস আগে পৃথিবীর প্রথম সারির কয়েকটি পারফিউম প্রস্তুতকারক সংস্থা ডেল্টা এজেন্সির দ্বারস্থ হয়েছে। তারা বেশ কয়েক বছর ধরে দেখছে যে ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে কলকাতায়, তাদের প্রোডাক্টের ডুপ্লিকেট বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে। তারা সম্মিলিতভাবে আমাদের দায়িত্ব দিয়েছে খুঁজে দেখার যে কারা এই কারবার করছে। আমরা ভারতের প্রায় সব বড় বড় শহরেই তদন্ত করেছি। আমাদের ইনভেস্টিগেটিং অফিসাররা বলছেন যে এই কারবারের এপিসেন্টার কলকাতা। সেই উদ্দেশ্যেই আমার এখানে আসা। হ্যাঁ, তা এসে কি দেখলেন? আপনারা পুলিশ প্লাস গোয়েন্দা, আপনাদের কাছে কিছু লুকোবো না। আমরা এসে দেখলাম যে এই কারবারের একটা বড় উৎস হচ্ছে নরেন্দ্রনাথ মিত্র। মনুজেন্দ্র আর প্রফেসর মুখার্জি এমনভাবে সোজা হয়ে বসলেন যেন ইলেকট্রিকের শক খেয়েছেন। হোয়াট? এর মানে কি? আপনারা নিশ্চয়ই নরেন্দ্রনাথ মিত্রর হত্যা রহস্য নিয়ে ইনভেস্টিগেট করছেন। আশা করি অনেকটা এগিয়েওছেন। আমিও আমার ইনভেস্টিগেশনের কথা শেয়ার করছি। মনে হয় দুপক্ষেরই এতে সুবিধা হবে। আশা করি জানেন যে রইসি লোকজনের মধ্যে দামি বিদেশি সুগন্ধির একটা চাহিদা আছে, কিন্তু বেশিরভাগ বিদেশি ব্র্যান্ডেরই যা দাম, সে দাম দিয়ে আসল সেট কেনা অনেকেরই সাধ্যের বাইরে। এরই সুযোগ নেয় বেশ কিছু অসাধু কারবারি। ভারতের বেশ কিছু অঞ্চলে বিদেশি দামি সুগন্ধির নকল তৈরি হয়। অভিজ্ঞ ব্যবহারকারী বা বহুদিনের সুগন্ধি বেচার অভিজ্ঞতা না থাকলে আসলের সঙ্গে সেই সব নকল পারফিউমের তফাৎ ধরা প্রায় অসম্ভব। জয়ন্ত সরকার একটু থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন। আমরা তদন্ত করে জেনেছি নরেন্দ্রনাথ মিত্র ফ্রান্সে চাকরি করার সময়ই এই ব্যবসায় জড়িয়ে পড়েন। কেমিস্ট হিসাবে তিনি অসাধারণ প্রতিভাবান ছিলেন।
বেশ কিছু চালু ব্র্যান্ডের এমন দ্বিতীয় কপি তৈরি করেন যে আসলের সঙ্গে তার তফাৎ বেশ মুশকিল করা, অথচ দাম আসল ফর্মুলেশনে প্রায় 10 ভাগের 1 ভাগ। নরেন মিত্র তৃতীয় বিশ্বের বিভিন্ন অসাধু নকল পারফিউমের কারবারিদের বিপুল পয়সার বিনিময়ে এই ফর্মুলেশনে মাদার টিংচার বিক্রি করতেন। একসময় তার কোম্পানি এই কথা জেনে যায় এবং তৎক্ষণাৎ বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে পুলিশ কেস করা হয়। এই সূত্রেই নরেন মিত্র এবং তার স্ত্রীর মধ্যে ঝামেলা হয় এবং তাঁদের মধ্যে শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে যায়। পুরো ঘরটা এখন নিস্তব্ধ। জয়ন্ত সরকার বলে চললেন, নরেন মিত্র নিজের কোম্পানিকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ এবং আর কখনো এই কাজ করবেন না এই মর্মে মুচলেকা দিয়ে রেহাই পান। পরে দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে তিনি ওই পার্সোনালাইজড পারফিউমের ব্যবসা শুরু করেন। আস্তে আস্তে বাজার জমাতে তার কোনো অসুবিধা হয়নি। এই লাইনে তার প্রতিভা সত্যিই ভগবান প্রদত্ত, কিন্তু এর একটা প্রবলেম আছে। নরেন মিত্রের কাছে এই ধরনের হাই ভ্যালু পারফিউমের অর্ডার তো সবসময় আসতো না, অথচ ফ্যাক্টরি বসিয়ে রাখা যায় না। তার রানিং কস্ট আছে, লোকজনের মাইনে আছে। তাই নরেন্দ্রনাথ আবার সেই পুরনো ব্যবসায় ফিরে গেলেন। এবার আর মাদার টিংচার না, পুরোপুরি নকলি পারফিউমের ব্যবসায় তিনি নেমে পড়লেন। মনুজেন্দ্র আর প্রফেসর মুখার্জি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। নরেন মিত্রের ওয়ার্কশপে নামি দামি সব বিদেশি পারফিউমের হুবহু নকল বানানো হতো, আর সেই সব নকলি পারফিউম বিক্রির জন্যই একজন এজেন্টকে ধরেছিলেন। তার নাম অবশ্য বিপিন হালদার, কারণ হালদাররা দুপুরুষ ধরে কলকাতার এই নকল পারফিউম মার্কেটের বেতাজ বাদশাহ। নরেন মিত্র নকলি পারফিউম বানিয়ে বিপিনকে সাপ্লাই করতেন। বিপিন কাবাড়িওয়ালাদের থেকে ফেলে দেওয়া বিদেশি পারফিউমের বোতল কিনে আনত কিলো তরে। তারপর সেগুলো ধুয়ে মুছে সাফ সূত্র করে নরেন মিত্র সাপ্লাই দেওয়া নকলি সুগন্ধি ভরে সিল করে দোকান থেকে আসল বলে বিক্রি করত। আমি ওই দিন যে ওনার বাড়ি গিয়েছিলাম সে কথা সত্যি। গেছিলাম নরেন মিত্রকে বোঝাতে যাতে তিনি এই ব্যবসা ছেড়ে দেন, কারণ এতে আমার ক্লায়েন্টদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। মিস্টার মিত্র বেমালুম অস্বীকার করেন। তখন আমি তাকে আমার সংগৃহীত কিছু প্রমাণ দেখাই। তারপর আমাদের দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। আমি শেষবারের মতো ওকে সতর্ক করে চলে আসি। পরদিন জানতে পারি যে নরেন্দ্রনাথ মিত্র মারা গেছেন। আমাকে আমাদের ডিরেক্টররা দ্রুত দিল্লি ফিরে যাওয়ার আদেশ দেন। এদিকে আবার আপনাদের ডিপার্টমেন্ট থেকে যোগাযোগ করে আমাকে বলা হয় কলকাতা যেন না ছাড়ি। তারপর এই আপনারা এসে উপস্থিত হলেন। কোথাও কোনো কথা নেই। প্রফেসর মুখার্জি ভারী খুশি হয়ে উঠলেন। বাহ, অনেক ধন্যবাদ সরকার মশাই। বলছি যে এই রহস্য ভেদে একজন প্রাক্তন সিবিআই অফিসার হিসেবে আপনার সাহায্য পাবো নাকি? সার্টেনলি প্রফেসর। মানুষটার মাথাটা ঝুঁকেছিল ল্যাপটপের ওপর। কিবোর্ডে একটার পর একটা কমান্ড ঝড়ের গতিতে টাইপ করছিল সে। ল্যাপটপের স্ক্রিনে কালো অক্ষরমালার দল নেমে আসছে ঝর্ণার মতো। ক্রমেই তার কপালের ভাঁজ বেড়ে চলেছিল। ওয়েব দুনিয়ার মহারথী সে। তাকেও ঘোল খাইয়ে দেবে কলকাতার সিআইডির সাইবার ক্রাইম এক্সপার্টরা। চোয়াল শক্ত হয়ে এলো। কিছুতেই না। আরও কিছুক্ষণের প্রচেষ্টা। কয়েকটা অডিও ক্লিপ ডাউনলোড হলো কোথা থেকে যেন। সেগুলো মন দিয়ে শুনল সে। অবশেষে তার মুখে হাসি ফুটে উঠল। People can be smart, but I am smarter than them.
একটু পর ফোনটা তুলে নেয় সে। রহমত, কাজ আছে। গোপাল শিকদারের খোঁজ পেয়েছি, তবে খুন খারাপই একদম নয়, জাস্ট শিশিটা তুলে আনবে ওকে। ওকে ক্যাপ্টেন, লোকেশনটা? পাঠিয়ে দিচ্ছি। অন্নপূর্ণা রিসর্টের দরজা দিয়ে মনুজেন্দ্রর গাড়িটা ঢুকতেই দারোয়ান যেভাবে একটা টান টান সালাম ঠুকল সেটা দেখবার মতো। ম্যানেজার সাহেব হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন, কুলকুল করে ঘামছেন। আসুন আসুন স্যার, আসুন আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, অসুবিধা কিসের? এমনিতেই চমৎকার রাস্তা। তাছাড়া আজকাল জিপিএসের দৌলতে লোকে সুন্দরবনের জঙ্গল থেকে হিমালয়ের চূড়ো অবধি চোখ বন্ধ করে পৌঁছে যাচ্ছে। আর এ তো সাধারণ রিসর্ট মাত্র। ম্যানেজার ঘাড় নুইয়ে যে হে হেটা করলেন সেটা প্রফেসর মুখার্জির রসিকতায় না পুলিশি হুঁশিয়ারির গুঁতোয় সেটা বোঝা মুশকিল। গাড়ি থেকে নেমে দুলকি চালে হাঁটতে শুরু করলেন প্রফেসর মুখার্জি। ছোটোখাটো জায়গার মধ্যে রিসর্টটা মন্দ সাজায়নি, বেশ খোলামেলা। তার উপর রিসর্টের একদম গা ঘেঁষে চলে গেছে রূপনারায়ণ নদী, তার স্রোতের সঙ্গে তাল মিলিয়ে বানানো ইনফিনিটি পুল। সেখানে এই বিকেলেও কেঁদো হনুমান সাইজের একটা মানুষ আর দুখানা পাশ বালিশ সাইজের বাচ্চা সাঁতার কাটছে। কবে খুললেন রিসর্টটা? এই বছর দুয়েক হলো। আপনাদের আশীর্বাদে কিন্তু খারাপ চলছে না স্যার। হ্যাঁ, এই উইকেন্ডে তো জায়গাই থাকে না। এই একদিন আসুন না, মিসেসকে নিয়ে আসুন একবার, ভালো লাগবে। সিকিউরিটির পুরো বন্দোবস্ত আছে তো? চিড়িয়া ওড়েনি তো? একদম স্যার, একদম একদম একদম। মনুজেন্দ্র স্যার যেমন বলেছিলেন না, তেমনই ব্যবস্থা করা হয়েছে। আমাদের চোখ এড়িয়ে মাছি অবধি গলতে পারবে না স্যার। আর পুলিশের লোকজন তো প্লেন ড্রেসে আশেপাশেই আছে। আর তাছাড়া সিরিয়ার তো রাত দিনই মদ খেয়ে গাঁজা চলছে, উড়ে যাবেনই বা কোথায়। একটু এগিয়ে ডান দিকে একটা ছোট মাঠের মধ্যে গাড়ির পার্কিংয়ের বন্দোবস্ত। কয়েকজন ড্রাইভার ইতিউতি বসে আড্ডা মারছে। কেউ কেউ নিজের সিট একেবারে পিছন দিকে হেলিয়ে দিয়ে বসে মোবাইল দেখছে। একদম সামনে একটা নীল রঙের ইনোভা। তার সিটে বসে থাকা ড্রাইভারটি ওদের দিকে এক ঝলক দেখে ফের সামনে ধরে রাখা মোবাইলে মন দিল। আরও একটু হেঁটে একটা কটেজ। দরজার সামনে সিভিল ড্রেসে পুলিশ দাঁড়িয়ে আছে। তারা মনুজেন্দ্রকে দেখেই হিলে খটাখট শব্দ তুলে সালাম ঠুকল। মনুজেন্দ্র তার উত্তর দিয়ে ওপরে উঠল, পিছন পিছন প্রফেসর মুখার্জি। দুজনে ঘরে ঢুকলেন। ঘর গাঁজার ধোঁয়ায় ধোঁয়ায় অন্ধকার। কটু গন্ধে বমি এসে গেল দুজনের। আর এই ধূম্র জালের মধ্যে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে একটি অল্প বয়সী ছেলে। এই যে মিস্টার জেমস বন্ড অ্যান্ড কোম্পানি, তা বলছি আমাকে ছেড়ে দেবেন কবে? হ্যাঁ, দুজনে সুস্থির পায়ে ঘরে ঢুকে একটা চেয়ারে বেশ জমিয়ে বসলেন। তারপর ঘাড় ঘুরিয়ে ঘরটা যতটা পারা যায় ততটা দেখে নিলেন। ছোট ঘর, ঘরের মধ্যে নরম বিছানা, জামা কাপড় রাখার আলাদা ওয়ার্ড্রোব, টিভি, ইন্টারকম, এসি সবই আছে। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম, আন্দাজ করা যায় তাতে গিজার লাগানো। ছাড়া পাওয়ার জন্য তোমার এত ছটফট কিসের গোপাল? আছো তো খারাপ না। কল টিপলে জল, সুইচ টিপলে এসি, ফোন টিপলে খাবার, সঙ্গে নেশার হাজারো উপকরণ। তোমার কোন অভাবটা রেখেছি? সে অবশ্য ঠিক। তবুও আমার মতো কালচারাল অ্যাক্টিভিস্টদের কি আর বসে থাকলে চলে? হ্যাঁ, কালচারের চিন্তা করো না গোপাল, তোমাকে ছাড়া সে ভালোই আছে। আর চিন্তা করো না বললেই হলো? জানেন আমার হাতে এখন কত কাজ রয়েছে? সামনের মাসে ওই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কলেজ স্কোয়ার থেকে কফি হাউস অবধি একটা ঐতিহাসিক প্রোটেস্ট ওয়ার্ক অর্গানাইজ করতে হবে। তারপর সাম্রাজ্যবাদের ক্যাপিটালিস্ট ডিসকোর্স এই নিয়ে JW ম্যারিয়েট একটা সেমিনার আছে। জোনাকিদের হাত পাখা ওই লিটল ম্যাগাজিনদের সম্পাদনা আছে। আপনাদের মতো রাষ্ট্রের দালালদের হাতে বন্দি থাকলে চলবে? এসব কি অন্যায় নয়? সত্যি কথা বলবো গোপাল, বাবা, আপনি মিথ্যে কথা বলেন মিস্টার বন্ড। বিশ্বাস হয় না। কথাটা বোধ হয় তুমি ঠিকই বলছো হে গোপাল।
তোমার সঙ্গে খুব সম্ভবত অন্যায়ই হচ্ছে। তাহলে এও কি এই মুৎসুদ্দি বুর্জুয়া রাষ্ট্রের নামিয়ে আনা নৃশংস রাষ্ট্রীয় সন্ত্রাস নয়? এই জন্যই তো লিন বিয়াও বলেছিলেন। তা গোপালবাবু, তুমি এত জানো, এত বোঝো, এত নেশা করো কেন তাহলে? দেখুন ইন্সপেক্টর, আমি আপনার মতো একজন ডায়ালেকটিক্যাল ইম্পিরিয়ালিস্ট রাষ্ট্রের টুল নই। আমি হচ্ছে প্রতিভাবান ক্রিয়েটিভ মানুষ, আর নেশা হচ্ছে আমার ইন্টালেকচুয়াল এক্সারসাইজের ডিকনস্ট্রাকটিভ প্যাথস। বটে। দেখুন, ফিউচারিস্ট থেকে শুরু করে সুরিয়ালিস্ট, বিট জেনারেশন থেকে হাংরি মুভমেন্ট, নেশা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক কোষ্ঠবদ্ধতা থেকে ক্রিয়েটিভ লুজ মোশনে উত্তীর্ণ হওয়ার রিচুয়ালিস্টিক পারগ্রেটিভ। র্যাবো থেকে আতনা আর্ত, কক্ত থেকে আমি, সমস্ত মেজাজি খেবাটে প্রতিষ্ঠান বিরোধীদের নান্দনিক অ্যাবস্ট্রাক্টিজমের থট প্রসেস বারবার ক্যালিব্রেট আর রিক্যালিব্রেট করতে নেশার তো দরকার। মনুজেন্দ্রর হাতটা কোমরের দিকে যাচ্ছিল। প্রফেসর মুখার্জি মনুজেন্দ্রর হাতটা চেপে থামালেন। এটা বড় ভালো বলেছো হে বাপু। কালচারের লাইনে আমিও এককালে ছিলাম। ছোটবেলায় লিটল ম্যাগাজিনে প্রচুর কবিতা লিখেছি। পার কবিতা 250 টাকা করে দিতে হতো। সে যাকে, এবার কাজের কথাটা বলো তো বাপু। চেহারা দেখে তো মনে হচ্ছে ইতিমধ্যেই মহাপ্রস্থানের পথে রওনা দিয়েছ। মদ, গাঁজা, চরস, স্ম্যাক কিছুই তো বাকি নেই। তা হাসপাতালে ভর্তি হতে হলো কেন? গোপাল একটা গাঁজা পোড়া বিড়ি ধরালো, তারপর একটা লম্বা টান মারল। সেটা বলার একটু চাপ রয়েছে। আসলে সেদিন ঘরে একলা একলা বসে ওই এডওয়ার্ড সাইডের প্রিভিলেজ ইন্টারসেকশনালিটির সঙ্গে ওই লি শাওচির অ্যালিনিয়েশন অফ লেবার তত্ত্বের একটা ওই আলট্রা মডার্ন সাবলাইম সিমিলি খুঁজে পেয়েছিলাম। পেয়ে ভাবলাম একটু স্নান করে আসি। তার আগের 1 সপ্তাহ স্নান করিনি তো। দুজনেই নাক কুঁচ করলেন। গোপাল বোধহয় সামান্য রুষ্ট হলো, আধশোয়া থেকে পুরো উঠে বসল। দেখুন, স্নান হচ্ছে একটা ওই পোস্ট মডার্ন নিও কলোনিয়ালিস্ট কুসংস্কার, এক ধরনের ওই কমোডিটি ফেটিসিজম। তাই একজন মুক্ত চিন্তার সাব অল্টার্ন টর্চ বেয়ারার হিসাবে মনুজেন্দ্রর কোমরের কাছ থেকে একটা ক্লিক করে শব্দ। প্রফেসর মুখার্জি ঝাঁপিয়ে পড়ে মনুজেন্দ্রর হাতটা ধরে ফেললেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। স্নান করে এলে তারপরে আর কি, এসে নরেনবাবুর কাছ থেকে কেনা নতুন পারফিউমটা একটু গায়ে দিলাম। আর তারপরে মাথাটা কেমন বাঁই করে ঘুরে গেল, বুঝলেন তো। নরেন মিত্তিরের 1 বোতল পারফিউমের যা দাম, তাতে তো একটা গরিব ফ্যামিলির 1 মাসের খাই খরচা চলে যায়। তো তোমার ওই পোস্ট কলোনিয়াল নিউ মডার্ন অ্যান্টি এস্টাবলিশমেন্টের চিন্তাধারায় সেটা আটকায় না? দেখুন, সেটা আমার পার্সোনাল চয়েস। ওপেন মার্কেট ইকোনমির ইগ্যালিটেরিয়ানিজমের সঙ্গে ক্রনিক ক্যাপিটালিজমের অপ্রেসিভ নেচার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। যাকে বলে একেবারে জলবত্তরণ। তা সেই যাই হোক, যে কথা বলছিলে, মাথা বাঁই করে ঘুরে গেল আর তারপর তোমাকে বেলভিউতে ভর্তি করে দিল, তাই তো? তা বাপু, সেই পারফিউমের বোতলটা এখন আছে কোথায়? হয়তো টেবিলের ওপর। প্রফেসর মুখার্জি লাট্টুর মতো ঘুরে গেলেন। কোণে ড্রেসিং টেবিলের ওপর শোভা পাচ্ছে একটি ছোট নয়নাভিরাম শিশি। প্রফেসর মুখার্জি সেটি সাবধানে তুললেন। তারপর পকেট থেকে একটা জিপার লাগানো প্লাস্টিকের ব্যাগ বের করে শিশিটাকে তার মধ্যে ভরে মনুজেন্দ্রর হাতে দিলেন। শোনো, এটাকে যে করে হোক আজ সন্ধ্যের মধ্যে বটকৃষ্ণ পালের হাতে তুলে দাও। আমার থরো কেমিক্যাল অ্যানালিসিস চাই। একে আমার আটকে রেখেছেন, তার ওপর তোমার নিজের নিরাপত্তার জন্যই তোমাকে এখানে আটকে রেখেছি গোপাল। একবার যদি ওরা তোমার লোকেশন জানতে পারে, তাহলে কিন্তু তোমাকে ধাপায় নাকি সোজা নিমতলা ঘাটে পাওয়া যাবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কেন নিমতলা ঘাটের কথা উঠছে কেন? আমি তো কিছু করিনি। আন্ডারস্ট্যান্ড, তুমি যে কিছু করোনি সেটা আমরা জানি গোপাল। মুশকিল হচ্ছে নিজের অজান্তেই তুমি এমন একটা গোলমেলে কেসে ফেঁসে গেছো যার কোনো থই পাওয়া যাচ্ছে না। তার কুলকিনারা করা স্তক তোমাকে সুরক্ষিত রাখা আমাদের এখন খুব দরকার, বুঝলে ভাইয়া? কিসের গোলমেলে কেস স্যার? একটা সিগারেট ধরালেন প্রফেসর মুখার্জি, তারপর একটা ধোঁয়ার রিং ছাড়লেন। একটা লোক, বুঝলে গোপাল, একটা ডেঞ্জারাস লোক।
খুব মরিয়া হয়ে উঠেছে। সে এমন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে যার জন্য ২-১০টা খুন জখম তার কাছে কোনো ব্যাপারই না। সে অসম্ভব ধূর্ত, বেপরোয়া আর সাহসী। ইতিমধ্যেই সে ২-২খানা খুন করে ফেলেছে। এবার তার হাত যদি গোপাল শিকদার অবধি পৌঁছয়, তাহলে হয়তো নেক্সট শীতে তুমি ধাপার মাঠে সার হয়ে ফুলকপি ফলাচ্ছ। বুঝে গেছি স্যার, কিন্তু এরা যে কারা আর আমি বা কিভাবে এদের বাড়া ভাতে ছাই দিয়েছি সেইটাই শুধু এই গোদা মাথায় ঢুকছে না। মাথায় তো আমাদেরও ঢুকছে না ভায়া। ঢুকলে কি আর এত কষ্ট করি হে? শুধু বলি সাবধানে থাকু, হুটহাট করে এদিক ওদিক যেও না। যা করা হয়েছে সে তোমার ভালোর জন্যই। এই বলে মনুজেন্দ্রর দিকে ফিরলেন প্রফেসর মুখার্জি। চলো হে, একবার তোমাদের অফিসে যাওয়া যাক। চলো। দুজনে আবার হাঁটতে হাঁটতে পার্কিং স্লটে এলেন। এখন গাড়ি অনেক কম। সব হোটেল রিসর্টেই বেলা 12টা হচ্ছে চেক আউটের সময়। যারা উইকেন্ডে ছিলেন তারা বেরিয়ে গেছেন। প্রফেসর মুখার্জি গাড়িতে উঠে বসলেন। নীল ইনোভাটা একই জায়গায় দাঁড়ানো, তার ড্রাইভার একইভাবে মোবাইল ঘাঁটছে। প্রফেসর মুখার্জি সেদিকে তাকিয়ে মনুজেন্দ্রকে বললেন, কি মনু, এত কাছে এসেছি যখন কোলাঘাটের ইলিশ না খেয়ে চলে যাওয়াটা কি ঠিক হবে? তখন সন্ধে নেমে এসেছে। মনুজেন্দ্রর গাড়িটা তখন কোনা এক্সপ্রেসওয়ে ধরে বেলেপোল পার করছিল। প্রফেসর মুখার্জি সামনের দিকে তাকিয়েছিলেন। হাইওয়ের ল্যাম্পপোস্টের আলো পিছলে যাচ্ছিল তার মুখে। ভ্রু দুটো ভয়ানকভাবে কুঁচকানো, কি যেন গভীরভাবে ভাবছেন। এত কি ভাবছেন স্যার? গত কয়েক ঘন্টার মধ্যে এমন একটা কিছু আমার চোখে পড়েছে মনু, যেটা ঠিক স্বাভাবিক নয়। হ্যাঁ, কিন্তু সেটা যে কি কিছুতেই মাথায় আসছে না। কি জিনিস বলুন তো? কি যেন একটা অসঙ্গতি একবার দেখা দিয়েই মিলিয়ে গেল। আরে গোপালের কথাবার্তার মধ্যে কি ছোকরাকে কিছু কোঁথফা দেওয়ার ব্যবস্থা করব? এমনিতে আমার হাতটা বড্ড নিষ্পিস করছে। খটকাটা যে ঠিক কোথায় সেটা যতক্ষণ না বুঝতে পারছি। বলতে বলতেই তার ফোন বেজে উঠল। যেন একটা চটকা ভেঙে উঠে বসলেন তিনি। হ্যাঁ বলুন ভাগ্নে স্যার। মা বাবু, তা কাজ কি কিছু এগোলো? অনেকটাই এগিয়েছে ভাগ্নে বাবু। গোপাল শিকদারের কাছ থেকে একটা জিনিস উদ্ধার করেছি, তোমার কাছেই আসছি। এর কেমিক্যাল অ্যানালিসিস আমার চাই আজকেই। তুমি পালমশাইকে রেডি থাকতে বলো। মানে খুনিটাকে জানা গেল কিছু? এদিকে আমার লাইফ তো হেল হয়ে যাচ্ছে একেবারে। একদিকে ওই বড় কর্তারা আমাকে জেরবার করে দিচ্ছেন, আর অন্যদিকে অতিথিরা বড়ই অধৈর্য হয়ে উঠছেন। তাদের মধ্যে দুজন বিদেশের পাসপোর্ট হোল্ডার, আর তার মধ্যে একজন এক্স সিবিআই। আমার অবস্থাটা একটু বুঝতে পারছেন? হাহা, মামা থাকতে ভাগ্নের চিন্তা কি? কাজ অনেকটাই এগিয়েছে। এই কেমিক্যাল অ্যানালিসিসটা হয়ে গেলে পিকচার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। বাই দ্য ওয়ে, মোবাইল ফোনের কল লিস্ট পাওয়া গেল? হ্যাঁ, কল লিস্ট এসে গেছে। এতে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আছে। আমার কাছে এলে আমি দেখাচ্ছি। আসছি, আর ঘন্টাখানেক লাগবে। মনুজেন্দ্র সেকেন্ড হুগলি ব্রিজ পার করে আলিপুর থেকে ডান দিকে যাওয়ার বদলে সোজা গিয়ে রেড রোড ধরল। প্রফেসর সাহেব তখনও অন্যমনস্ক হয়ে কি যেন একটা ভাবছিলেন। এ কি, আমরা কোথায় যাচ্ছি মনু? একটু চাঁদনির দিকে যাচ্ছি স্যার। এই মোবাইলের ব্যাক কভারটা খারাপ হয়ে গিয়েছে, পাল্টাতে হবে। রোকে রোকে, গাড়ি সাইড করো মনু, এক্ষুনি। সাইড করো। কি হয়েছে স্যার? কিছু ভুলে ফেলে এসছে নাকি ওখানে? ম্যানেজারকে বলবো পাঠিয়ে দিতে। যে ছোকরা বিপিন হালদারকে শেষ দেখেছিল তার নাম কি বললে যেন? মুন্না, তাই না? হ্যাঁ, কিন্তু মুন্নার সঙ্গে আমার কথা বলাও এক্ষুনি। ওকে। মনুজেন্দ্র ফোন বার করে ডায়াল করল। তারপর ফোনটা প্রফেসর মুখার্জির হাতে দিল। হ্যালো স্যার, এনে কথা বলুন। মুন্না, বিপিনকে যে গাড়িতে উঠতে দেখেছিলে সেটা কোন মডেল, কি রং মনে আছে? ঠিক বলছো না আন্দাজে?
কয়েক সেকেন্ড পর মুন্নার উত্তরটা শুনে ফোন কেটে দিলেন প্রফেসর মুখার্জি। আচ্ছা, মুন্না বিপিনকে একটা গাড়িতে উঠতে দেখেছিল। তুমি বলেছিলে ওখানে কোনো একটা এগরোলের দোকানে একটা সিসিটিভি ক্যামেরা আছে, ওই রাস্তার দিকে মুখ করা। ওটার ফুটেজ চেক করতে দিয়েছিলে? দিয়েছিলাম স্যার, রিপোর্টটা তো আজই পাওয়ার কথা। দাঁড়ান, আমি কল করছি। মনুজেন্দ্র নিজের মোবাইল থেকে একটা কল করে দু একটা কথা বলে ফোনটা তুলে দিলেন প্রফেসর মুখার্জির হাতে। প্রফেসর সাহেব ফোনটা হাতে নিয়ে আর হাই হ্যালোর মধ্যে গেলেন না। গাড়িটার মডেল আর রং জানা গেল? মনুজেন্দ্র, এক্ষুনি অন্নপূর্ণার রিসর্টে ফোন করে গোপাল শিকদারের খোঁজ নাও। একটা নীল রঙের ইনোভা দেখেছিলাম, মনে আছে? যে করে হোক ওটাকে ট্রেস করো। ম্যানেজারকে বলো পার্কিং লট আর মেইন গেটের সিসিটিভি চেক করতে। যদি বেরিয়ে গিয়ে থাকে, হাইওয়ে টোল ট্যাক্সগুলোকে অ্যালার্ট করো। হাইওয়েতে যারা পেট্রোলিং করে তাদের ইনস্ট্রাকশন দাও, অমুক নম্বরের ইনোভা নীল রঙের যে করেই হোক ধরতে হবে, রাইট? সে কি, কেন, হঠাৎ কি হলো? যেদিন আমরা প্রথম নরেন মিত্তিরের বাড়ি যাই, সেদিন ড্রাইভার যোগেন্দ্র যাদবের মোবাইলটা লক্ষ্য করেছিলে? না, কেন? মোবাইলে একটা সিংহের মুখ আঁকা রংচটা ব্যাক কাভার লাগানো ছিল, মাথার দিকটা ভাঙা। আজ রিসর্টের পার্কিং লটে যে নীল রঙের ইনোভাটা ছিল, তার ড্রাইভার ঠিক ওই ব্যাক কাভার লাগানো মোবাইলটা হাতে নিয়ে খুটখাট করছিল। সে তো সেম ব্যাক কভার অনেক মোবাইলেই থাকতে পারে। হ্যাঁ, সে অবশ্যই পারে মনু, কিন্তু দুটো ব্যাক কভার একই রকম রংচটা, একই জায়গায় ভাঙা, এর প্রবাবিলিটি কত % হতে পারে বলো দেখি? তাছাড়া একই জিনিস দু জায়গায় দেখতে পাচ্ছি, যে দুটো জায়গায় আমাদের ক্রাইমের সঙ্গে জড়িত। এ তো যাকে বলে কোইন্সিডেন্সের ঠাকুরদা মনু। আমি শিওর ওই গাড়িতে যোগেন্দ্রই ছিল ছদ্মবেশে। মনুজেন্দ্র নিজের ফোন বার করে কল করতে যাচ্ছিল, প্রফেসর তার হাতটা ধরে আটকালেন। আহা আহা আহা, নিজের ফোন থেকে একদম না মনু, আমার ফোন থেকেও না। কেন বলুন তো? আমার একটা সন্দেহ হচ্ছে মনু, যোগেন্দ্র কি করে জানলো যে অন্নপূর্ণা রিসর্টেই গোপালকে আটকে রাখা হয়েছে? এর তো কোনো রেকর্ডও নেই, যা কথাবার্তা হয়েছে ফোনে ফোনেই। তাহলে মানে কি বলতে চাইছেন আপনি? আমার দৃঢ় ধারণা আমাদের ফোন ট্যাপ করা হচ্ছে মনু। আমাদের একটা অন্য ফোন চাই এক্ষুনি। একটা গাড়ি আসছিল রেড রোড ধরে। মনুজেন্দ্র হাত তুলে তাকে থামালো। এনি ইস্যু? সেডি, আপনার ফোনটা একবার ব্যবহার করতে পারি? জাস্ট ওয়ান কল। সার্টেনলি ইন্সপেক্টর। গোটা তিনেক ফোন করল মনুজেন্দ্র, শেষেরটা হিন্দিতে এবং যথেষ্ট কড়াভাবে, খুব সম্ভবত পুলিশের কাউকেই। তারপর ফোনটা প্রভূত ধন্যবাদের সঙ্গে ফেরত দিয়ে সে প্রফেসর মুখার্জির দিকে ফিরল। আপনার সন্দেহই সঠিক প্রফেসর। আমরা ওখান থেকে বেরিয়ে আসার পর সন্ধ্যের অন্ধকারে কেউ একজন গোপালের রুমে ব্রেক ইন করে। গোপাল তখন গাঁজা টেনে ঘুমোচ্ছিল, সে কিছুই বোঝেনি। ঘর থেকে কিছু চুরিও যায়নি। সিকিউরিটি টের পায় রুটিন ইনকোয়ারি করতে গিয়ে, কিন্তু ততক্ষণে নীল ইনোভা পগার পার। আমি অবশ্য ইতিমধ্যে গাড়ির নাম্বার পেয়ে গিয়েছি, হাইওয়ে পেট্রোলিং টিমকে বলেওছি ট্র্যাক করতে। আরেকটা গাড়ি থামাবে মনু? আর সে কি, আবার কেন? আবার কাউকে ফোন করবেন? গাড়ির নম্বর প্লেট যে ফলস, সে নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না। আর যোগেন্দ্র যে হাইওয়েই ধরবে তুমি জানলে কি করে? সে তো ভেতরের গ্রামগঞ্জের রাস্তা ধরেও কলকাতা ঢুকতে পারে। তুমি বরং তোমার সাইবার এক্সপার্টদের বলো যোগেন্দ্রর ফোনের লোকেশন ট্র্যাক করতে। এছাড়া আর উপায় নেই। আর এখন ভবানী ভবন চলো, মনোজের সঙ্গে অনেক কথা আছে। আমরা কেস সলভ করার প্রায় মুখে এসে দাঁড়িয়েছি। প্রফেসর মুখার্জি আর মনুজেন্দ্র যখন ভবানী ভবন পৌঁছালো, তখন প্রায় রাত 8টা। ওরা মনোজ চাকলাদারের কেবিনে ঢুকতেই এডিজি সাহেব উত্তেজিত স্বরে কথা বলে উঠলেন। মামবাবু, যোগেন্দ্রের মোবাইলের টাওয়ারের লোকেশনটা আমরা ট্র্যাক করতে পেরেছি। সে তার গাড়িটা রাস্তার পাশে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে হেঁটে হেঁটে মেছেদা স্টেশনে গেছে। সেখান থেকে লোকাল ট্রেন ধরে খড়গপুরে পৌঁছেছে। আমার যতদূর মনে হয় যে ও কোনো দূরপাল্লার ট্রেন ধরে কোনোভাবে রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, হতে পারে মনোজ, আবার নাও হতে পারে। হয়তো সে আমাদের ধোঁকা দিতে খড়গপুর গেছে, ফিরতি ট্রেনে কলকাতা ফিরে আসতেই পারে। তোমরা এখন তাকে শুধু ট্র্যাক করে যাও, আমি না বলা অবধি গ্রেপ্তার করবে না। কিন্তু ও যে কলকাতায় আসবেই তারই বা কি গ্যারান্টি আছে স্যার?
বিস্তর গ্যারান্টি আছে বিস্তর গ্যারান্টি আছে। কারণ যে জিনিসের খোঁজেও ঘুরছে সে জিনিস এখনো তার হাতে আসেনি, তাকে কলকাতা ফিরতেই হবে। কি সেই জিনিস বাবু? গোপাল শিকদারের কাছ থেকে উদ্ধার করে আনা শিশিটা পকেট থেকে বার করে মনোজ চাকলাদারের টেবিলের ওপর সন্তর্পণে নামিয়ে রাখলেন প্রফেসর মুখার্জি। এই যে পালমশাইকে এত্তেলে দাও এডিজি সাহেব, এই জিনিসের কেমিক্যাল অ্যানালিসিস চাই আর্জেন্ট, পারলে আজ রাতের মধ্যেই, আর খুব সাবধানে হ্যান্ডেল করতে বলবে। যদি আমার আশঙ্কা ঠিক প্রমাণিত হয় তাহলে খুব সম্ভবত এটি সেই মারণাস্ত্র বা তার কাছাকাছি কিছু, যার সাহায্যে নরেন মিত্তির আর বিপিন হালদারের ভবলীলা সাঙ্গ করা হয়। এডিজি সাহেবের একজন সহকারী এসে শিশিটা নিয়ে গেল। একটা কাজ বলেছিলাম এডিজি সাহেব, আমাদের 3 অতিথি কবে কলকাতায় এসেছেন জানা গেছে? সেটাই তো আশ্চর্যের বিষয়। ওই অলিভিয়ার বলেন্দ্রনাথ যবে থেকে হোটেলে উঠেছেন তার অন্তত 1 সপ্তাহ আগে থেকেই কলকাতাতে ওরা এসেছেন। কিন্তু এই 1 সপ্তাহ তারা কোথায় ছিলেন বা কি করছিলেন সেই বিষয়ে আমরা সম্পূর্ণ অন্ধকারে স্যার। আর জয়ন্ত সরকার? উনি তো একেবারে ফ্লাইট থেকে নেমে হোটেলে উঠেছিলেন। আমরা ডেল্টা এজেন্সির কাছেও খোঁজ নিয়েছি, এখনো অবধি উনি যা যা বলেছেন সবই ঠিকই বলেছেন। প্রফেসর মুখার্জির ভ্রু কুঁচকে গেল। খানিকক্ষণ কি যেন একটা ভাবলেন। ফোনের কল লিস্টগুলো একবার দেখতে পারি ভাগ্নেবাবু? এই দেখুন, অলিভিয়া মিত্র আর বলেন্দ্রনাথের কল ডিটেলস চেক করা যায়নি। তার কারণ তাদের সার্ভিস প্রোভাইডার বিদেশি, আর বাকি সবার এখানেই আছে। প্রথমেই যোগেন্দ্র যাদবের কল লিস্ট তুলে নিলেন প্রফেসর মুখার্জি। কতগুলো জায়গা আলাদা করে মার্ক করে রাখলেন, তারপর একে একে বাকিদের। শেষে নরেন মিত্তিরের কল লিস্ট তুলে দেখতে দেখতে তার ভ্রু কুঁচকে গেল। মারা যাওয়ার বেশ কয়েক মাস আগে থেকেই অলিভিয়ার সঙ্গে নরেন মিত্তিরের কথা চলছিল দেখছি। স্ট্রেঞ্জ। আরে সেটাই তো হচ্ছে আসল কথা মহাবাবু। ওই দুজনের মধ্যে পুরনো ভালোবাসা আবার কোনো না কোনো কারণে জেগে উঠেছিল মনে হচ্ছে। হ্যাঁ, এদিকে রোজ রাতে আবার এই সুলতানা আর নরেন্দ্রনাথ মিত্রের মধ্যে একাধিক ফোনাফোনি হতো দেখছি। এর মানে কি? আমার যদ্দূর মনে হয় সুলতান আর নরেন্দ্রনাথের মধ্যে খুব সম্ভবত একটা সম্পর্ক তৈরি হয়েছিল। এবার তাকে আপনি অসমবয়সী বন্ধুত্ব বলবেন বা অন্য কিছু, সে আমি জানি না। হ্যাঁ, এরকম মনে হওয়ার কারণ? আমরা খোঁজ নিয়ে জেনেছি যে মাঝে মধ্যেই সবাই চলে গেলেও সুলতানা বিভিন্ন কাজের অছিলায় ওই ওয়ার্কশপে থেকে যেত। আমরা নরেন মিত্তিরের বাড়ির দরজার সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি যে যেদিন যেদিন সুলতানা থেকে যেত ঠিক সেদিনই নরেন্দ্রনাথের সিসিটিভি অফ থাকতো। আর তারপর কি হতো সেটা বলাটা হয়তো ঠিক হবে না। তাহলে কি সেই দিনও সুলতানা রয়ে গেছিল সবাই চলে যাওয়ার পর, আর সেই জন্যে কি নরেন মিত্তিরের সিসিটিভি অফ ছিল? মনোজ চাকলাদার আর মনুজেন্দ্র দুজনেই চুপ রইলেন। প্রফেসর মুখার্জি ফের কল লিস্ট চেক করতে লাগলেন। জয়ন্ত সরকারের কল লিস্টের বেশ কিছু জায়গায় মার্ক করা কেন? হ্যাঁ স্যার, জয়ন্ত সরকারের সঙ্গে এমন বেশ কিছু লোকের ফোনাফোনি হয়েছিল যাদেরকে আমরা বলি দাগি আসামি। এরা প্রত্যেকেই বিভিন্ন বেআইনি কন্ট্রাব্যান্ড প্রোডাক্টের কারবার করে। কিন্তু সরকার মশাই এসব সোনার চাঁদদের সঙ্গে কেন আলাপ জমিয়েছিলেন সেটা না হয় তার কাছ থেকে জানা যাবে। আর শুধু তাই নয়, জয়ন্ত সরকারের সঙ্গে দুবার বিপিন হালদারেরও কথা হয়েছিল। কিন্তু জয়ন্ত সরকার কি করে বিপিন হালদারকে চিনলেন বা ফোনে তাদের কি কথা হয়েছিল সেটার কারণও জানতে হবে। আমার মনে হয় তার হয়তো দরকার হবে না। সরকার মশাই এবং তার এজেন্ডা একেবারে ক্লিন, অন্তত আমার কাছে। তুমি বরং এটা বলো যে যোগেন্দ্রর ফোনে বেশ কিছু এন্ট্রি আছে যা ট্রেস করা যাচ্ছে না কেন? ওগুলো তো স্যার সাসপিশনের জায়গা। আইপি অ্যাড্রেস মাস্ক করে কল করা হয়েছিল যাতে স্ক্রিনে নাম্বার না ওঠে বা কোনোভাবে ট্রেস না করা যায়।
খানিকক্ষণ কাগজগুলোর দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন প্রফেসর মুখার্জি। গুড, এবার উঠি তাহলে। মনো, আমাকে একবার জয়ন্ত সরকারের ওখানে ছেড়ে দেবে কাইন্ডলি। মানে কেন স্যার, আরো কিছু জিজ্ঞাসাবাদ বাকি রয়েছে নাকি? আরে এক্স সিবিআই বলে কথা, এদের সঙ্গে আলাপ করেও কত কিছু শেখা যায় বলো তো মনু। হ্যাঁ, জয়ন্ত সরকার দরজা খুলে সহাস্যে তাদের অভ্যর্থনা জানালেন। আসুন প্রফেসর সাহেব, আমার মন বলছিল আপনি একবারটি হলেও আসবেন। বসুন। সে কি সরকার মশাই, আপনি গোয়েন্দাগিরির সঙ্গে জ্যোতিষ চর্চাও করেন নাকি? হ্যাঁ, কথাটা মন্দ বলেননি, দুটোর মধ্যে তফাৎ নেই বললেই চলে। দুটোতেই ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করার আর যুক্তিসঙ্গতভাবে অনুমান করার ক্ষমতা লাগে, আর লাগে ইনফরমেশন প্রসেস করার ক্যালি। ব্যাস, আর কি চাই? কথাটা খারাপ বলেননি মিস্টার সরকার। সেই যাই হোক, আজ আপনার কাছে কিছু সাহায্য চাইতে এসেছি, ফেরাবেন না আশা করি। সার্টেনলি, বলুন না। অলিভিয়া মিত্র আর নরেন্দ্রনাথ মিত্র ডিভোর্স কেন হয়েছিল সেটার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। সে তো ডিটেলসে বললাম সেদিন। আমার মনে হচ্ছে এর মধ্যে আরও কিছু কেস আছে যেটা আপনি চেপে যাচ্ছেন, বলছেন না। আচ্ছা, কিন্তু তার বদলে আমি কি পাবো? আজ রাতের বেলায় একটা কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট পাবো বলে আশায় আছি। হ্যাঁ, যদি পাই কাল আপনাকে একটা ম্যাজিক দেখাবো, প্রমিস। আর আপনি কাল বিকেলে দিল্লির ফ্লাইট বুক করতে পারবেন, ঠিক আছে? জয়ন্ত সরকার উঠে গিয়ে একটা ব্ল্যাক ডগের বোতল আর দুটো গ্লাস নিয়ে এলেন। দুটো লার্জ পেগ বানিয়ে একটা গ্লাস তুলে দিলেন প্রফেসর মুখার্জির হাতে। তাহলে শুনুন প্রফেসর মুখার্জি, আমরা যা যা জেনেছি তার পুরোটাই আপনাকে জানাচ্ছি। প্রফেসর সাহেব যখন হোটেল থেকে নেমে এলেন তখন বেশ রাত হয়েছে। দুজনেই সামান্য টলছেন। তাহলে কাল বিকেলে দিল্লির ফ্লাইটটা বুক করতে পারি তো প্রফেসর? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, একদম পারেন সরকার মশাই। চিন্তাহরণ মুখার্জির কথা নড়চড় হয় না। আসুন, এবার একটু সিগারেট সেবা করুন দেখি, এনেন। মাফ করবেন, সিগারেট ছাড়তে হয়েছে ডাক্তারের আদেশে। আপাতত এই দিয়ে কাজ চালাচ্ছি। বলে পকেট থেকে একটা চৌকো স্ট্রিপ বার করে নিজের হাতে লাগিয়ে নিলেন জয়ন্তবাবু। প্রফেসর মুখার্জি সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লেন। ওটা কি? নিকোটিন প্যাচ। আরে চামড়ায় সাইডে থাকলে বডিতে ধীরে ধীরে নিকোটিন রিলিজ করে, শরীরটাকে নিকোটিনের অভাব বুঝতে দেয় না। প্রফেসর মুখার্জি নিকোটিন প্যাচের দিকে তাকিয়ে গোল গোল চোখে দাঁড়িয়ে রইলেন। তার হাতে ধরা সিগারেট পুড়ে যেতে লাগলো। চোখ দুটো যেন পাথরের। প্রায় মিনিট খানেক পর তিনি মুখ খুললেন। তাই তো, ওয়াই নট, ওয়াই নট। তড়িঘড়ি নিজের মোবাইল বার করলেন প্রফেসর মুখার্জি। একটা নাম্বার ডায়াল করলেন। একটু পর ওদিক থেকে সাড়া এলো। হ্যালো, হু ইজ দিস? গুড ইভিনিং ম্যাডাম, প্রফেসর চিন্তাহরণ মুখার্জি স্পিকিং। একটা জিনিস জানার ছিল বলে ফোন করলাম, বিরক্ত করলাম না তো? ওয়েল, এত রাতে ফোন করলে বিরক্ত হওয়ারই কথা। বলুন, কি জানতে চান? বলছি, আপনি তো নেশা বিশেষজ্ঞ। এমন কোনো নেশার কথা জানেন যা স্কিন দিয়ে অ্যাবজর্ব করা যায়? মানে ধরুন, চিবোতে গিলতে স্মোক করতে বা শুঁকতে হলো না, ইঞ্জেকশনও নিতে হলো না, জাস্ট গায়ে পারফিউমের মতো স্প্রে করলাম আর বেশ একটা ফুরফুরে নেশা হলো। আছে এমন কিছু? মনে হলো ফোনের ওপাশে যেন বোম ফাটল একটা। অলিভিয়া মিত্রর গলার আওয়াজ বোধহয় রাস্তার ওপার থেকেও শোনা যাচ্ছিল।
ভদ্রমহিলা যেগুলো বলছিলেন সেগুলো যে খুব সুখের বা আনন্দের কিছু নয় সেটা প্রফেসরের মুখ দেখেই বোঝা যাচ্ছে। লাভা উদ্গীরণ থামলে প্রফেসর মুখার্জি ফোনটা কাটলেন। আসলে বড্ড গুণী মানুষ তো, তাই রাগটা একটু বেশি, বুঝলেন? জয়ন্তবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই প্রফেসর মুখার্জি অন্য কাউকে ফোন করা শুরু করে দিয়েছেন। মনোজ, মাথা ঠান্ডা করে শোনো। অলিভিয়া আর বলেন্দ্রনাথ যে যে হোটেলে উঠেছেন এখনই তাদের ম্যানেজারদের ফোন করো। আমার ধারণা খুব শিগগিরই এরা দুজনে হোটেল থেকে চেক আউট করার চেষ্টা করবে, আর তখনই যেন তোমার কাছে খবর আসে। টাল বাহানা করে ওদের যেন আটকে রাখা হয় যতক্ষণ না তোমার টিম পৌঁছচ্ছে, আর দুজনকেই গ্রেপ্তার করবে। ইয়েস, দুজনকেই। সাবধান, দুজনের কাউকেই এমব্যাসিতে ফোন করতে দেবে না। তাহলে আপনি কি কোনোভাবে খুনিকে আইডেন্টিফাই করতে পেরেছেন? তাহলে কি? হ্যাঁ ডিজি সাহেব, কেসটা আমার সামনে এখন দিনের আলোর মতো পরিষ্কার। মার্ডার ওয়েপনটা এক্স্যাক্টলি কি সেটা জানার সঙ্গে সঙ্গে অপরাধীকে নির্ভুলভাবে চিহ্নিত করতে পেরেছি। হ্যাঁ, অলিভিয়া মিত্রই খুন করেছেন নরেন মিত্তিরকে, আর তাকে যথাযোগ্য সঙ্গত দিয়েছেন নরেন্দ্রনাথের সুযোগ্য ভাই বলেন্দ্রনাথ। আপনি শিওর? 99%। বাকি 1%ও নিশ্চিত হয়ে যাব যে মুহূর্তে দুই মক্কেল চেক আউট করে পালাবার চেষ্টা করবে, এবং সেই চেষ্টা তারা করবেনি। বাই দ্য ওয়ে, যোগেন্দ্র যাদবের খোঁজ পাওয়া গেল? হ্যাঁ, খোঁজ পেয়েছি। তবে ওর নাম যোগেন্দ্র যাদব নয়, রহমত শেখ। একজন দাগি হিস্ট্রি শিটার। ওর মতো এমন ধুরন্ধর ক্রিমিনাল কলকাতা শহরে খুব কমই আছে। কম্পিউটার চালাতেও বেশ দক্ষ। ও পারে না হেন কোনো কাজ নেই। সে এখন হাড় কাটা গলির মধ্যে তার পুরনো আস্তানায় আশ্রয় নিয়েছে। তবে আমাদের লোক প্লেন ড্রেসে চারিদিকে ঘিরে রেখেছে। ওর কোনোভাবেই পালানোর পথ নেই। বাবা, তাহলে আর কি? শ্রদ্ধেয় রহমত শেখকে সসম্মানে গ্রেপ্তার করে আজ রাতের মধ্যে নিজেদের হেফাজতে নাও, আর দেওর বৌদি বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করলে রহমত শেখকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা শুনিয়ে দেবে। আশা করি তাতেই কাজ হবে। ওকে স্যার, কিন্তু কিভাবে, মানে কেন? সব বলবো ভাগ্নে, কাল সবাইকে, মানে নরেন মিত্তিরের দুই সহকর্মী বটকৃষ্ণ পাল, মনুজেন্দ্র, সবাইকে বেলা 11টা নাগাদ আমার বাড়িতে আসতে বলো। সেখানেই সব খোলসা করে বলবো। হ্যাঁ হ্যাঁ, জয়ন্ত সরকারও থাকবেন। তিনি না থাকলে এই কেস সলভই হতো না। কিন্তু শুধু সলভ করলেই তো হলো না, খুনিদের যাতে আদালতে অপরাধী হিসেবে প্রমাণ করা যায় তার জন্য এখনও কিছু প্রমাণ জোগাড় করতে হবে। মনুজেন্দ্র অ্যান্ড হিজ টিম সেটা ভালোভাবেই পারবে। আমার হেল্পের আর দরকার হবে না। আমাদের মনু আবার রহমতকে 3rd ডিগ্রি সহ আপ্যায়ন করার জন্য ভারী উতল হয়ে বসে আছে মামাবু। মনুকে একটু ধৈর্য ধরতে বলো, ও হাতের সুখ করে নেওয়ার চান্স পাবে। ফোনটা কেটে প্রফেসর মুখার্জি জয়ন্ত সরকারের দিকে ফিরলেন। কাল তাহলে 11টা নাগাদ আমার বাড়িতে দেখা হচ্ছে। মনুজেন্দ্র আপনাকে পিক করে নেবে, কেমন? বলেই দৌড়ে বেরিয়ে গেলেন গেট ছেড়ে। একটা ফাঁকা চলতি ট্যাক্সিকে থামিয়ে উঠে পড়লেন। ট্যাক্সি, ট্যাক্সি! সেদিকে খানিক অবাক চোখে তাকিয়ে রইলেন জয়ন্ত সরকার। আশ্চর্য পাবলিক তো। প্রফেসর মুখার্জি যখন উঠে দাঁড়ালেন তখন কাটায় কাটায় 11:15 বাজে। তার ড্রয়িং রুম এক্কেবারে ভর্তি। রাজকুমার, সুলতানা আর জয়ন্ত সরকার একটা সোফা ভাগাভাগি করে বসেছেন। মনোজ চাকলাদার আর মনুজেন্দ্র দুটো সিঙ্গেল সিটার সোফায়। ঘরের এক কোনায় একটা চেয়ারে বসে আছেন বটকৃষ্ণ পাল, মুখে একটা জর্দা পান। আজ আমরা এখানে সমবেত হয়েছি প্রয়াত নরেন্দ্রনাথ মিত্র এবং বিপিন হালদারের মৃত্যু রহস্য নিয়ে কিছু আলোচনা করতে। আপনারা জানেন, কাল রাতে অলিভিয়া এবং বলেন্দ্রনাথ মিত্রকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনে প্রাথমিকভাবে তাঁদের অপরাধ স্বীকারও করেছেন। এবার আমি কি করে ওদের চিহ্নিত করতে পারলাম সেটাই বিশদে বলব। আমরা জানি নরেন্দ্রনাথ একজন অত্যন্ত প্রতিভাবান পারফিউম বিশেষজ্ঞ ছিলেন। তিনি বহুদিন বিদেশে সুনামের সঙ্গে কাজ করেছেন। তারপর কোনো একটি ঘটনার মধ্যে দিয়ে তার সেই কর্মজীবনের ইতি ঘটে এবং তিনি কলকাতা ফিরে আসেন। নরেন্দ্রনাথ একজন একলা মানুষ ছিলেন।
নিজের স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে যায় এবং জানা যায় যে নিজের ভাইয়ের সঙ্গেও তার বাক্যালাপ ছিল না। তিনি দেশে ফিরে কাজের লোকদের সহায়তায় সংসার যাত্রা নির্বাহ করতে থাকেন এবং একটি অত্যাধুনিক পারফিউমারি গড়ে তোলেন, যেখানে বহুমূল্য পার্সোনালাইজড পারফিউম তৈরি হতো। এই পারফিউম বিক্রির জন্য তিনি একজন এজেন্ট নিয়োগ করেন, নাম বিপিন হালদার। বিপিন হালদারের একটি পারফিউমের দোকান আছে নিউ মার্কেটে, নাম শ্রীগুরু কসমেটিক্স। আজ থেকে কয়েকদিন আগে নিজের বাড়িতে এক বিচিত্র পরিস্থিতির মধ্যে নরেন্দ্রনাথ মিত্র খুন হন। মৃত্যুর কারণ বিষ প্রয়োগ। আশ্চর্যের বিষয় হচ্ছে, বিষটা ঠিক কিভাবে অ্যাডমিনিস্টার করা হয়েছে সেটা ফরেন্সিক বিশেষজ্ঞরাও বুঝতে পারছিলেন না। তার উপর সেদিন তাঁর দরজায় লাগানো সিসিটিভিও অফ ছিল, ফলে কে এসেছিলেন তার কোনো চিহ্নও ছিল না। নরেন্দ্রনাথ যেদিন মারা যান তার আগের দিন তাঁর সঙ্গে একজন দেখা করতে এসেছিলেন, আর তার পরের দিন দুপুরবেলা নরেন্দ্রনাথ বিপিনকে তাঁর বাড়িতে ডাকেন। তাদের মধ্যে কি কথা হয় কেউ জানে না। ঘণ্টাখানেক বাদে বিপিন বেরিয়ে যায়। সন্ধেবেলা তার কর্মচারীরা সবাই চলে যায়। রাতের বেলা কেউ একজন আসে নরেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এবং খুন করে যায়। নরেন্দ্রনাথ যেদিন মারা যান তার ঠিক দুদিনের মাথায় বিপিন হালদারের মৃতদেহ উদ্ধার করা হয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে। আর ফরেন্সিক রিপোর্টে জানা যায় তাকেও একই বিষ প্রয়োগে খুন করা হয়েছে। শুধু তাই নয়, সেই রাতেই শ্রীগুরু কসমেটিক্সে হানা দিয়ে আততায়ীরা মিত্তির মশাইয়ের কাছ থেকে কেনা সমস্ত পারফিউমের শিশি চুরি করে নিয়ে যায়। এখানেই শেষ নয়, যেসব কাস্টমারদের কাছে নরেন্দ্রনাথের বানানো লেটেস্ট পারফিউমের শিশি পৌঁছেছিল সেগুলো এক এক করে চুরি যায়, শুধু একজনকে বাদ দিয়ে। তো সব দেখে শুনে আমরা বুঝতে পারি যে একটি অত্যন্ত টেকনিক্যালি সফিস্টিকেটেড এবং ক্ষুরোধার বুদ্ধির র্যাকেট এই সব কিছুর পেছনে আছে। শুধু যেটা আমরা বুঝতে পারছিলাম না সেটা হচ্ছে যে এই খুন আর চুরি কেন হচ্ছে, এর মোটিভ কি। এবার এই মোটিভ জানতে গেলে নরেন্দ্রনাথ মিত্রকে আরো ভালো করে চিনতে হয়, তার জীবনের ইতিহাস জানতে হয়। অথচ আমাদের সামনে তেমন কোনো পথ ছিল না। এই সময় আমাদের যোগাযোগ শ্রী জয়ন্ত সরকারের সঙ্গে। এখানে বলে রাখা ভালো, এই রহস্য উদ্ঘাটন করতে শ্রী সরকার আমাদের প্রভূত সাহায্য করেছেন। ইনি একজন প্রাক্তন সিবিআই কর্তা এবং বর্তমানে একটি প্রাইভেট ইনভেস্টিগেটিং এজেন্সির উচ্চ পদে আসেন। সরকার মশাই কলকাতায় এসেছিলেন একটা অন্য তদন্তে, তবে তার সঙ্গেও নরেন্দ্রনাথ মিত্র জড়িত ছিলেন। সেটা হচ্ছে নকল পারফিউমের ব্যবসা। আর জয়ন্তবাবুর সূত্রেই জানতে পারি, পূর্ব ভারত তথা গোটা দেশে সেরা নকলি পারফিউমের সাপ্লায়ার আর কেউ নন, আমাদের নরেন্দ্রনাথ মিত্র স্বয়ং। সামনে এগোবার আগে নকল পারফিউমের ব্যাপারটা আপনাদের সবাইকে একটু খোলসা করে বলি। এমন নয় যে নরেন্দ্রনাথ মিত্রর আগে পারফিউমের নকল হতো না, দিব্যি হতো, এখনো হয়, পরেও হবে। কিন্তু মিত্তির মশাই এই আর্টকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে গেছিলেন। প্রতিটি পারফিউমেরই সুগন্ধের 3টি স্টেজ থাকে: টপ নোট বা হেড নোট, মিডল নোট বা হার্ট নোট, আর বেস নোট। টপ নোট হচ্ছে পারফিউমের প্রথম যে লেয়ারটা আপনার নাকে আসে সেইটা, এটা বেশিক্ষণ থাকে না। এর পরের লেয়ারটা হচ্ছে মিডল নোট, আর এটাই পারফিউমের আসল অংশ, যাকে বলে বডি অব দ্য সেন্ট। তো এই লেয়ার বেশ কয়েক ঘন্টা স্থায়ী হয়, আর এরপর যেটা পড়ে থাকে তাকে বলে বেস নোট বা ড্রাই ডাউন নোট। এ প্রায় একদিনের কাছাকাছি স্থায়ী হয়। একটা জেনুইন পারফিউমের সেন্ট সময়ের সঙ্গে ইভলভ করে, তার কারণ এই 3টি নোটের কমপ্লেক্স কম্পোজিশন। যিনি এই 3টে সার্থকভাবে মেশাতে পারেন তিনি একজন সফল সুগন্ধি প্রস্তুতকারক। নকল পারফিউমের মূল মন্ত্র হচ্ছে টপ নোট কপি করা। বাকিটা সস্তা কেমিক্যালের গোঁজামিল দেওয়া হয়, তাই একে তো তার গন্ধের মধ্যেও এই ইন্ট্রিকেট কমপ্লেক্স ব্যাপারটা থাকে না, দ্বিতীয়ত টপ নোট উবে গেলেই তার দৈন্যদশা প্রকট হয়ে পড়ে। নরেন্দ্রনাথ মিত্র সত্যিই একজন প্রতিভাবান কেমিস্ট ছিলেন।
তিনি এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেন যাতে নকল পারফিউমেরও সবকটি নোট, তাদের কমপ্লেক্সিটি, স্ট্রাকচার সব নিখুঁত থাকে, অথচ দাম আসল পারফিউমের প্রায় 1/10। আমাদের কাছে থাকা সূত্র অনুযায়ী নরেন্দ্রনাথকে এই 2 নম্বরী ব্যবসায় আনেন ওর স্ত্রী অলিভিয়া। অলিভিয়া একজন অতি উচ্চাকাঙ্ক্ষী মহিলা, ওর চেনা জানাও কম নয়। প্রথমে আপত্তি করলেও নরেন মিত্র ধীরে ধীরে এই ব্যবসায় জড়িয়ে পড়েন, আর এই 2 নম্বরী ব্যবসায় ওদের সাহায্য করতেন নরেন্দ্রনাথ মিত্রের ভাই বলেন্দ্রনাথ মিত্র। নরেন্দ্রনাথের সঙ্গে তার ভাইয়ের বিশেষ বনিবনা ছিল না, কিন্তু কোনো গতিকে অলিভিয়ার সঙ্গে বলেন্দ্রনাথের সৌহার্দ্য স্থাপিত হয়। ব্যবসার কারণেই বলেন্দ্রনাথের সঙ্গে প্রচুর সাপের বিষ সাপ্লায়ারের আলাপ আছে। ব্যবসাটা খুব যে পরিচ্ছন্ন নয় সে তো বুঝতেই পারছেন। যারা সাপের বিষ সাপ্লাই করে তাদের অনেকে অন্যান্য অনেক শেডেড বিজনেসের সঙ্গেও যুক্ত থাকে। নরেন মিত্র তার ভাইয়ের মাধ্যমে নকলি পারফিউমের ব্যবসা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে দেন। ব্যবসা ভালোই চলছিল, তো এই সময় নরেন্দ্রনাথ ও অলিভিয়ার মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। বিদেশে থাকার সময় নরেন্দ্রনাথ একটি আশ্চর্য আবিষ্কার করেছিলেন। সেটি হচ্ছে এমন একটি লিকুইড যেটি চামড়ার মাধ্যমে দেহে শোষিত হয়ে নেশার অনুভূতি জাগায়। মানে আপনাকে ধোঁয়া টানতে হবে না, কোনো পানীয় গলায় ঢালতে হবে না, ইঞ্জেকশন নিতে হবে না, কিছু শুঁকতে হবে না, এমনকি জিভে সাপের ছোবলও নিতে হবে না। জাস্ট পারফিউমের মতো গায়ে স্প্রে করে নিলেই হলো, আর সঙ্গে সঙ্গেই তীব্র নেশার অনুভূতি। এই জিনিস বাজারে আসা মাত্র মাদক ব্যবসায়ীরা যে একেবারে ঝাঁপিয়ে পড়ে লুফে নেবে সে তো বলাই বাহুল্য। আর তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন্দ্রনাথ তো আছেই নি। তিনি তার ব্যবসার ভার নিজের স্ত্রীকে দিয়ে রেখে নিজে দুনিয়া জুড়ে সাপের বিষ আর অন্যান্য বিচিত্র সব মাদকদ্রব্য আমদানি রপ্তানির ব্যবসায় তখন মন দিয়েছেন। কিন্তু একটা প্রবলেম ছিল। নরেন্দ্রনাথ যে ফর্মুলেশনটা বানিয়েছিলেন সেটা নিকোটিনের একটা ডেরিভেটিভ। সেটা ডোসেজ বা প্রয়োগ মাত্রা একেবারে নির্দিষ্ট, তার উপরে গেলেই ও জিনিস প্রাণঘাতী বিষ। অথচ বাণিজ্যিকভাবে বিক্রি করতে গেলে জিনিসটা স্টেবল করতে হবে। আর নেশাড়ুকে তো আর এই বলা চলে না যে বাবু একবারের বেশি 2বার স্প্রে করলেই কিন্তু তুমি অক্কা পাবে। কিন্তু অনেক চেষ্টা করেও নরেন্দ্রনাথ কিছুতেই কেমিক্যালটার প্রয়োগ মাত্রা সুস্থির করতে পারছিলেন না। অথচ ওটা ছাড়া প্রোডাক্টটা বেচাও যাবে না। এই নিয়ে অলিভিয়ার সঙ্গে তার ঝামেলা বাঁধল। আমি নিশ্চিত এই আবিষ্কারের পেছনে অলিভিয়ার কৃতিত্বও সমান সমান। হাজার হোক তিনি একজন বায়োকেমিস্ট, নেশার বস্তু বিষয়ে একজন বিশেষজ্ঞ। ইনফ্যাক্ট আমার ধারণা এই প্রোডাক্টের মূল আইডিয়াটা ওর মাথা থেকেই এসেছে। অলিভিয়ার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু আছে। তিনি রাগের মাথায় মস্ত ভুল করে বসলেন। তাঁদের বেআইনি ব্যবসার ব্যাপারটা নরেন্দ্রনাথের কোম্পানিকে জানিয়ে দিলেন। আর নরেন্দ্রনাথও হয়তো সেটা জানতে পেরে যান। তিনি অলিভিয়াকে ডিভোর্স আর নিজের কোম্পানিকে ক্ষতিপূরণ প্লাস মুচলেকা দিয়ে সব গুটিয়ে গাটিয়ে দেশে ফিরে এলেন। অথচ কিছু তো করতে হবে। নরেন মিত্তিরকে কম টাকা দিতে হয়নি ক্ষতিপূরণ হিসেবে। সেই টাকা উদ্ধার করতেই নরেন্দ্রনাথ মিত্র ফের তাঁর নকলি পারফিউমের ব্যবসায় ফিরে গেলেন। সামনে একটা দুর্মূল্য পার্সোনালাইজড পারফিউম বেচার ধোঁকা টাটি বজায় রাখলেন। নরেন মিত্তির কেন দিল্লি মুম্বাই ছেড়ে কলকাতাতেই এলেন তারও কারণ আছে। কলকাতা তার জন্মস্থান তো বটেই, তাছাড়াও কলকাতায় দামি বিদেশি সুগন্ধির চাহিদা আছে অন্যান্য শহরের থেকে একটু বেশি। শুধু উচ্চবিত্ত নয়, কলকাতার সাধারণ মধ্যবিত্ত মানুষও যথেষ্ট পরিমাণে সেন্ট পারফিউম কেনেন। কিন্তু বিদেশি সেন্ট কেনার চল থাকলে কি হবে? বেশিরভাগ ব্র্যান্ডেরই যা দাম সে দাম দিয়ে আসল সেন্ট কেনা অনেকেরই সাধ্যের বাইরে। আর এরই সুযোগ নেয় বেশ কিছু অসাধু কারবারি। কলকাতার বেশ কিছু অঞ্চলে বিদেশি দামি সুগন্ধির নকল তৈরি হয়। অভিজ্ঞ ব্যবহারকারী বা বহুদিনের সুগন্ধি বেচার অভিজ্ঞতা না থাকলে আসলের সঙ্গে সেই সব নকল পারফিউমের তফাৎ ধরা প্রায় অসম্ভব। বিপিন হালদার ক্রমেই এই ব্যবসার কিংপিন হয়ে উঠছিল। তাই তার হাতে বাড়ি সারানো, বাইক কেনা, বিয়ে করার মতো দ্রুত পয়সা জমছিল। নরেন্দ্রনাথ কিভাবে বিপিনকে খুঁজে পেয়েছিলেন তা বলা মুশকিল, তবে
মোডাস অপারেন্ডি ছিল এরকম, তিনি নকলি পারফিউম বানিয়ে বিপিনকে সাপ্লাই করতেন, আর বিপিন কাবাড়িওয়ালাদের থেকে ফেলে দেওয়া বিদেশি পারফিউমের বোতল কিনে আনতো কিলো ধরে, তারপর সেগুলো ধুয়ে মুছে সাফসুত্র করে নরেন মিত্তিরের সাপ্লাই দেওয়া নকলি সুগন্ধি ভরে সিল করে দোকান থেকে আসল বলে বিক্রি করত, একদম আসলের দামে। প্রফিটের সিংহভাগ মিত্তির মশাইয়ের পকেটে যেত, আর বাকিটা বিপিনের। এদিকে নরেন্দ্রনাথ দেশে ফিরে আসার পর অলিভিয়া পড়লেন আতান্তরে। নকলি পারফিউমের ব্যবসা বন্ধ, এক্সট্রা আমদানি বন্ধ, ফলে বলেন্দ্রনাথও তাঁর বৌদিকে গঞ্জনা দিতে লাগলেন। ফলে দুজনের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হল। দীর্ঘ 8 বছর গোপন গবেষণার পর অলিভিয়া নরেন্দ্রনাথের আবিষ্কার করা ফর্মুলেশনটি স্টেবল করার একটা পদ্ধতি খুঁজে পেলেন, কিন্তু সেটা প্রয়োগ করে দেখার জন্য নরেন্দ্রনাথের সাহায্য চাই। শুধু ক্ষুরোধার মস্তিষ্ক নয়, তাঁর কাছেই যে আসল ফর্মুলেশনটি আছে। অলিভিয়ার কাছে লিকুইডের নমুনা ছিল বটে, কিন্তু তার অনেকটাই গবেষণা করতে খরচ হয়ে গেছে, পড়ে আছে অল্পই। ফলে নরেন্দ্রনাথের সাহায্য নেওয়া ছাড়া উপায় নেই। প্রথমেই তিনি খবরটা জানালেন বলেন্দ্রনাথকে। দুজনে ঠিক করলেন যে এবার ফের নরেন্দ্রনাথকে দলে টানা যাক। সেই মতো অলিভিয়া নরেন্দ্রনাথকে ফোন করলেন, কিন্তু নরেন্দ্রনাথ এই প্রস্তাব উড়িয়ে দিলেন। একে তো তিনি অলিভিয়ার বিশ্বাসঘাতকতা বলেননি, দ্বিতীয়ত নকল পারফিউম বিক্রি করা এক জিনিস, আর কেমিক্যাল মাদক বিক্রি করা আর এক জিনিস। পুলিশ প্রশাসনের হাতে পড়লে হয় যাবজ্জীবন, নয় ফাঁসি যাওয়া, কেউ আটকাতে পারবে না। তো এইবার অলিভিয়া আর বলেন্দ্রনাথ দুজনে মিলে একটা ফন্দি আঁটলেন। তাঁরা ঠিক করলেন কলকাতায় এসে নরেন্দ্রনাথকে ভয় দেখিয়ে বা যেভাবেই হোক দলে টানবেন। বলেন্দ্রনাথের সঙ্গে রহমতের আগে থাকতেই যোগাযোগ ছিল, অথবা অলিভিয়া হয়তো ডার্ক ওয়েবের সমুদ্রে সাঁতার কেটে এই রত্নটির খোঁজখবর জোগাড় করেন। এখানে জানিয়ে রাখা ভালো যে অলিভিয়া তার প্রাক্তন স্বামীর মতোই একজন তুখোড় সাইবার বিশেষজ্ঞ। ফলে কে এই রত্নটির খোঁজ আগে পান সে ওরাই বলতে পারবে। যাই হোক, আটঘাট বেঁধে দুজনে আসরে নামলেন। মাস দুয়েক আগে নরেন মিত্তিরের আগের ড্রাইভার ভজহরিকে অকুস্থল থেকে সরালেন। সে বেচারে আজ বেঁচে আছে কিনা জানি না, বেঁচে থাকলে তারও এক প্রস্থ এজাহার নিতে হবে। এদিকে প্ল্যান মাফিক ভজহরির জায়গায় শ্রীমান রহমত যোগেন্দ্র যাদব পরিচয় দিয়ে নরেন্দ্রনাথের ড্রাইভারের কাজে ঢুকল। নরেন্দ্রনাথ বুঝতেও পারলেন না যে তিনি একটি ক্রিমিনাল মাইন্ডেড জীবন্ত সিসিটিভির হাতে বন্দী হয়ে গেলেন। ক্রমেই নরেন মিত্তিরের বাড়ি আর ব্যবসার সব হাল হকিকত গতিবিধি সব দুজনের নখদর্পণে চলে এলো। আজ থেকে দিন 15 আগে অলিভিয়া নরেন্দ্রনাথকে বললেন তিনি কলকাতা আসছেন, একবার নরেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে চান। তা নরেন্দ্রনাথ নিমরাজি হলেন। আমার ধারণা প্রথমে বলেন্দ্রনাথের প্ল্যান ছিল রহমতকে দিয়ে নরেন্দ্রনাথ মিত্রর ল্যাপটপ চুরি করা। তারপর অলিভিয়াই ওকে বোঝান যে নরেন মিত্তির শুধু একজন উঁচু দরের কেমিক্যাল ইঞ্জিনিয়ার নন, ফার্স্ট ক্লাস সাইবার বিশেষজ্ঞ বটে। তাঁর ল্যাপটপের এনক্রিপশন এতই হাই স্ট্যান্ডার্ডের যে অলিভিয়ার মতো সাইবার এক্সপার্টদেরও ঘোল খাইয়ে দিতে পারেন। তাই নরেন্দ্রনাথকে সরাসরি দলে টানাটাই বুদ্ধিমানের কাজ হবে। পরিকল্পনা মাফিক তো সব ঠিকঠাক। অলিভিয়া আর বলেন্দ্রনাথ অকুস্থলে পৌঁছে গেছেন। রহমত ওরফে যোগেন্দ্র একদম রেডি। এমন সময় আসরে প্রবেশ করলেন জয়ন্ত সরকার। যেদিন অলিভিয়ার নরেন্দ্রনাথের বাড়িতে যাওয়ার কথা, তার আগের দিন জয়ন্ত সরকার নরেন্দ্রনাথের বাড়িতে এসে উপস্থিত। তিনি আগে থেকেই তদন্ত চালাচ্ছিলেন এই নকল পারফিউম বিক্রির ব্যাপারে, আর তাঁর তদন্তের কাঁটা গিয়ে নির্দেশ করল নরেন মিত্তিরকে। জয়ন্ত সরকার নরেন্দ্রনাথকে অনেক বোঝাবার চেষ্টা করলেন। নরেন্দ্রনাথ সব অভিযোগ অস্বীকার করলেন। জয়ন্ত সরকার ফিরে এলেন। নরেন্দ্রনাথ বুঝলেন একদিকে জয়ন্ত সরকার আর একদিকে অলিভিয়া মিত্র, এই জোড়া সাঁড়াশি আক্রমণ তিনি সামলাতে পারবেন না। তিনি পরের দিন বিপিনকে ডাকলেন। তাঁর কাছে থাকা সবকটি পারফিউমের শিশি বিপিনের দোকানে চালান করলেন। তার মধ্যে একটি শিশিতে তাঁর সেই প্রাণঘাতী বিষও ছিল। বিপিনকে বললেন অমুক শিশিটা যেন কাউকে না বিক্রি করা হয়।
পরের দিন অলিভিয়া এলেন। ইতিমধ্যেই যোগেন্দ্র ওরফে রহমত অলিভিয়া আসার আগেই নিপুণ হাতে সিসিটিভি অফ করে দিয়েছেন। তখন বাড়িতে কেউ নেই। অলিভিয়া অনেক করে নরেন্দ্রনাথকে বোঝাবার চেষ্টা করলেন। নরেন্দ্রনাথ কিছুতেই শুনলেন না, তবে কথায় কথায় এটুকু জানালেন যে ওই প্রাণঘাতী সুগন্ধির এক শিশি স্যাম্পল হিসেবে তার কাছে আছে, তবে তিনি কিছুতেই সেটা অলিভিয়ার হাতে তুলে দেবেন না। আগেই বলেছি, অলিভিয়ার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু আছে। তিনি সঙ্গে করে তাঁর কাছে থাকা সেই বিষাক্ত পারফিউম নিয়ে এসেছিলেন, আর রাগের মাথায় সেটা নরেন্দ্রনাথের ঘাড়ে স্প্রে করে দিলেন। তার আগে নিশ্চয়ই মাস্ক পরে নিয়েছিলেন, নইলে তাঁরও অক্কা পাওয়ার কথা। নিতিন পক্ষে অসুস্থ তো হতে নেই। নরেন্দ্রনাথ মারা যেতে অলিভিয়ার সম্বিত ফিরে এলো। ল্যাপটপ তো পাওয়া গেল, কিন্তু গবেষণা শেষ করতে অলিভিয়ার প্রয়োজন ওই ফর্মুলেশনের অন্তত একটি শিশি। তিনি আর যোগেন্দ্র হাতে গ্লাভস পরে নরেন্দ্রনাথের শোবার ঘর, স্টাডি, টয়লেট সব আঁতিপাতি করে খুঁজে দেখলেন। বুঝতে পারলেন যে নরেন্দ্রনাথ সেগুলো সরিয়ে ফেলেছেন, কিন্তু তিনি এই অল্প সময়ের মধ্যে কোথায় সরাতে পারেন? এই সময় রহমত অলিভিয়াকে জানালো দুপুরের দিকে বিপিন এসেছিল দেখা করতে। যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে কিছু নিয়ে যায়। অলিভিয়া অনুমান করলেন নরেন্দ্রনাথ পারফিউমের শিশিগুলো বিপিনের কাছে পাচার করেছেন। অলিভিয়া সেই রাতেই নরেন মিত্রের ল্যাপটপ খুলে বসলেন, কিন্তু নিজের সমস্ত সাইবার জ্ঞান প্রয়োগ করেও ল্যাপটপের সিকিউরিটি ক্র্যাক করতে পারলেন না। ফলে পরের দিন বিপিনকে পাকড়াও হতে হলো। সামান্য কোঁতকা খেয়েই বিপিন গড়গড় করে বলে দিল যে গত কয়েকদিনে কে কে বিপিনের দোকান থেকে নরেন মিত্রের পারফিউম কিনেছিলেন। এখানে বলে রাখা ভালো যে বিপিন এমন একটা ভুল করেছিল যেটা ফাইনালি আমাদের জন্য শাপে বর হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে যে নরেন মিত্রের বারণ সত্ত্বেও ওই বিশেষ শিশিটি সে জনৈক গোপাল শিকদারকে বিক্রি করে দেয়। আর ফাইনালি সেই আঁতেল নেশাড়ু গোপাল শিকদারই আমাদের মুশকিল আসান হয়ে দাঁড়ায়। সে যাই হোক, জিজ্ঞাসাবাদের শেষে বিপিন হালদারকে খুন হতেই হলো, কারণ অপহরণকারীদের চিনে ফেলার পর তাকে তো আর বাঁচিয়ে রাখা যায় না। এরপর শুরু হলো ট্রেজার হান্ট। প্রথমে বিপিনের দোকান থেকে নরেন মিত্রের ফ্যাক্টরি থেকে আসা সমস্ত পারফিউমের শিশি তুলে আনা হলো। অলিভিয়া দেখলেন যে তার মধ্যে একটিও তার সেই উদ্দিষ্ট শিশিটি নয়। এরপর যারা যারা বিপিনের দোকান থেকে নরেন মিত্রের পারফিউম কিনেছিল তাদের সব শিশি সিস্টেমেটিক্যালি চুরি করা হলো। কোনো না কোনো গতিকে এদের গতিবিধির খোঁজ অলিভিয়া পেয়েই যাচ্ছিলেন, কারণ ওই যে বললাম, সাইবার বিশেষজ্ঞ হিসেবে তিনি তার প্রাক্তন স্বামীর সমকক্ষ না হলেও প্রায় তার কাছাকাছি প্রতিভাবান। কিন্তু এত করেও অলিভিয়া তার সাধের পারফিউমের শিশি উদ্ধার করতে পারলেন না। তার শেষ পয়েন্টার এসে দাঁড়ালো গোপাল শিকদারের উপর। এদিকে গোপাল শিকদার একটি আদ্যন্ত নেশাখোর প্রাণী। খুব সম্ভবত সাপের চুমকুড়ি ছাড়া বাকি সব নেশাই সে করে ফেলেছে, করে থাকে। কথায় বলে নিয়তি কেন বাধ্যতে। দৈবের নির্বন্ধাতিশয্যে ওই বিষাক্ত পারফিউমের শিশিটি গোপাল শিকদারেরই কপালে জুটল। সে এক প্রসন্ন দুপুরে গাঁজা খেয়ে সাপ্তাহিক স্নান যাত্রা সেরে ব্রেন এবং কিডনি খাটাবার জন্য সেই কালান্তক পারফিউম বগলে স্প্রে করল এবং অজ্ঞান হয়ে পড়ে গেল, কিন্তু অক্কা পেল না। এর কারণ কি? কথায় বলে স্নেহ জিনিসটা নাকি নিম্নগামী, সেরকমই নেশা জিনিসটা হলো ঊর্ধ্বগামী। মানে আপনি যদি কোনো একটি নেশা করতে করতে দেখেন যে একটা পর্যায়ের পর সেই নেশায় আর তেমন মৌতাত আসছে না, তখন আপনি নেক্সট লেভেলের নেশায় শিফট করে যান। তখন কঠিন এবং কঠিনতর নেশা দ্রব্যের প্রতি আপনার আকর্ষণ এবং নীচ গোত্রীয় নেশাগুলির প্রতি কম করে হলেও এক ধরনের রেজিস্ট্যান্স জন্মায়। আর খুব সম্ভবত সেই রেজিস্ট্যান্সই গোপাল শিকদারকে ওই প্রাণঘাতী পারফিউম স্প্রে করার পরেও একেবারে না মেরে জাস্ট অজ্ঞান করে রাখে। আমাদের সৌভাগ্য যে গোপাল শিকদার হপ্তায় হপ্তায় একবার স্নান করতো, আর একমাত্র স্নানের পরেই গায়ে পারফিউম লাগাতো। ছোকরার রোজ স্নান করে বডিতে পারফিউম মাখার অভ্যাস থাকলে হয়তো
আমরা তার শ্রাদ্ধে নেমন্তন্ন পেতাম, রহস্য উদ্ধার হতো না। আমি যে মুহূর্তে আন্দাজ করতে পারি যে গোপাল শিকদারের কাছে এই রহস্য সমাধানের চাবিকাঠি থাকলেও থাকতে পারে, সেই মুহূর্তে তাকে একটি রিসর্টে শিফট করা হয়, কড়া পাহারা সহ। আর তাকে জেরা করতে গিয়েই এই কেসের ব্রেক থ্রু পাই আমি। রহমতের একটা ছোট্ট ভুল তাকে ধরিয়ে দিল। আমি যোগেন্দ্রকে জেরা করার সময় তার মোবাইলে যে ব্যাক কভার দেখেছিলাম, সেম ব্যাক কভার দেখতে পাই রিসর্টের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি ড্রাইভারের হাতে। সেই একই সিংহের মুখ আঁকা, মাথার দিকে অল্প ভাঙা। সঙ্গে সঙ্গে বুঝে যায় যোগেন্দ্রই ছদ্মবেশে ওখানে উপস্থিত হয়েছে। আর তার একটি উদ্দেশ্য থাকতে পারে, গোপাল শিকদারের কাছে থাকা পারফিউমের শিশি চুরি করা। কিন্তু যোগেন্দ্র ওরফে রহমতকে ট্রেস করা গেলেও আমার ধন্দ কাটছিল না। কি সেই বহুমূল্য জিনিস যার জন্য দুখানা খুন হয়ে গেল? ফাইনাল সলিউশন পেলাম কাল রাতে। জয়ন্তবাবুর সঙ্গে কথা বলতে বলতে দেখি তিনি সিগারেট রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে নিকোটিনের প্যাচ ইউজ করছেন। বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল বটকৃষ্ণ পালের কথা। 2 ভিকটিমেরই গলায় ঘাড়ে নিকোটিনের স্ট্রেন পাওয়া যায়, অথচ তারা কেউ খুব বেশি ধূমপান করতেন না। তাহলে কি নরেন্দ্রনাথ নিকোটিনের এমন কিছু ডেরিভেটিভ আবিষ্কার করেছিলেন যা দিয়ে মানুষ খুন করা যায়? আর যদি করে থাকেন, সে বিষয়ে কনফার্ম করার সবচেয়ে উপযুক্ত মানুষ কে? অবশ্যই তার স্ত্রী অলিভিয়া মিত্র। আমি অলিভিয়াকে তৎক্ষণাৎ ফোন করলাম, আর তাঁর রিয়াকশন শুনে স্পষ্ট বুঝতে পারলাম যে পাখি এবার ফাঁদে পড়েছে। জানতাম কাল রাতেই অলিভিয়া আর বলেন্দ্রনাথ দেশ ছাড়ার চেষ্টা করবেন, কারণ তারা জেনে গেছেন যে আমি জেনে গেছি। ব্যাস, তারপর আর কি, দুজনেই এখন পুলিশ কাস্টডিতে আছেন। বাকি কাজ সিআইডির। আমার কাজ ফুরলো, গল্পের নোটে গাছটি মুড়ল। প্রফেসরের কথা শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠলেন। অসাধারণ স্যার, আউটস্ট্যান্ডিং। সবই তো বুঝলাম, কিন্তু নরেনবাবুর খুন হওয়াটা মেনে নিতে পারছি না। এমন প্রতিভাবান মানুষ লাখে একটা মেলে। হ্যাঁ, সে আর বলতে। ভাবুন তো, নেশা করা যায় এমন একটা পারফিউম থাকলে কত সুবিধা হতো। স্যাটাস্যাট স্প্রে করছেন, ফাটাফাট হাই হয়ে যাচ্ছেন। খাওয়া, শোঁকা বা ফোঁকাফোঁকির কোনো ব্যাপারই নেই। হ্যাঁ। মুখার্জি গিন্নি সবার জন্য চা আনছিলেন। শেষের কথাটা শুনে প্রফেসর সাহেবের দিকে রাগত চোখে তাকালেন তিনি। অবশেষে সব জট খুলল প্রফেসরের ক্ষুরোধার বুদ্ধির কাছে। অলিভিয়া আর বলেন্দ্রনাথের লোভের যে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছিল, তা চিরতরে মিলিয়ে গেল পারফিউমের উবে যাওয়া সুগন্ধের মতোই। কেয়ার অফ কাহিনীর এই রহস্য রোমাঞ্চ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। শুনছিলেন অভিক সরকারের প্রফেসর চিন্তাহরণ মুখার্জি সিরিজের কাহিনী নরেন মিত্তিরের পারফিউম। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিজিৎ। প্রফেসর চিন্তাহরণ মুখার্জির চরিত্রে শান্তম চক্রবর্তী, ইন্সপেক্টর মনুজেন্দ্র বর্মন কুন্তল ভট্টাচার্য, অলিভিয়া মিত্রের চরিত্রে দিতিপ্রিয়া রায়, বলেন্দ্রনাথ মিত্রের চরিত্রে উৎপল সরকার, অচেনা লোক তথা লিডার তথা হ্যাকারের চরিত্রে কৌশিক ব্যানার্জি, জয়ন্ত সরকারের চরিত্রে শুভঙ্কর দেবনাথ, ব্রজেন পুরকায়স্থর চরিত্রে আলাপন, গোপাল শিকদারের চরিত্রে সৌমিক দাস, বিপিন হালদারের চরিত্রে সঞ্জীব সরকার, মনোজ চাকলাদারের চরিত্রে আকাশ শর্মা, বটকৃষ্ণ পালের চরিত্রে পার্থ মুখার্জি, রহমত শেখ তথা যোগেন্দ্র যাদবের চরিত্রে নীল চক্রবর্তী, এছাড়া অন্যান্য চরিত্রে তানিশা, উৎপল, নীল এবং অভিজিৎ। আজকের গল্পের সমগ্র শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা কুণ্ডু, আবহ নির্মাণে শুভজিৎ পটব্যাল এবং প্রচ্ছদ নির্মাণে প্রীতম দেব। আজকের গল্পের সমগ্র পর্ব পরিচালনা ও প্রযোজনায় টিম কেয়ার অফ কাহিনী। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট করে। গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই।
খুব তাড়াতাড়ি ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, গল্পে থাকুন। শুভরাত্রি।